মানুষ বিভিন্ন অনুভূতির মিশ্রণে গড়া একটা জীব। পৃথিবীতে অনেক জীব আছে, কিন্তু মানুষের মতো এত অনুভূতির মিশ্রণ অন্যান্য জীবের ভিতরে নেই। আছে কিনা সেটা আমরা হয়তো বা পরীক্ষা নিরীক্ষা করে দেখি নাই, কিন্তু ধরে নেওয়া হয় যে এত অনুভূতি প্রবণ বা এত অনুভূতির মিশ্রণ মানুষের জীবনেই ঘটেছে। এই মিশ্রণ বা এই আবেগ, অনুভূতির আবেগ, এগুলো যখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, সেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার কারণে কিন্তু মনোরাজ্যে এবং দেহরাজ্যে কিছু প্রভাব পড়ে, অনেক প্রভাব পড়ে। এখন আবেগ কোনটা পড়বে, কার মনের ভিতরে কি ছাপ পড়বে, এটা কিছুটা নির্ভর করে হলো মায়াজামের পরে, কিছুটা নির্ভর করে এবং হরমোনের পরে নির্ভর করে। যেমন আমরা যদি উদাহরণ দিই একটা, যে ধরেন একজন একটা দুঃখ পেল, কেউ এই দুঃখ আজীবন পোষে পুষে 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 নিজে শেষ হয়ে যায়। যেমন আমাদের ইগনেশিয়া মেডিসিনটা আছে, যেটাকে আমি আপনাদের পড়ানোর সময় বলেছিলাম দুঃখ বিলাসী। সে দুঃখকে ভুলতে পারে না। একটা দুঃখ, কষ্ট, মানুষের অপ্রাপ্তি যেগুলো থাকে সেগুলোকে সে স্মৃতিচারণ করে, সেগুলোকে মনের ভিতরে পোষে 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 ওটা একটা বৃহৎ একটা আঙ্গিকতা দেয় ওটার। এই জন্য দেখবেন আপনাদের ইগনেশিয়া পড়ানোর সময় আমি একটা গানের ডাবিং করেছিলাম পুরনো ভিডিওতে, আছে না? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। তার মানে ব্যথাকে সে পূজা করে এখনো। তারপর ওর সাথে আরও একটা গান বসাইছিলাম, সেটা ছিল এরকম, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জ্বালো আগুন আরও জ্বালো, ঢালো আরও ব্যথা ঢালো। কি শখ দেখেন! তার মানে আমাকে পোড়াতে যদি তোমার ভালোই লাগে, তুমি আমাকে আরও পোড়াও, আরও জ্বালাও, আরও ব্যথা ঢালো, কোনো অসুবিধা নেই আমার। তাহলে একজনে ব্যথাটা নিয়ে নিচ্ছে একজনের, আর একজনে ঠিক এর বিরোধিতা করছে। আমরা দেখি যে সাধারণত প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে কেউ কেউ আত্মহত্যা করে, আবার কেউ কেউ আছে প্রতিশোধ নিয়ে অ্যাসিড মারে। ঘটনা কিন্তু একই, ভালোবাসা একই প্রেম। তাহলে একজনে প্রেমিকার গায়ে অ্যাসিড নিক্ষেপ করে তাকে বিকৃত করে দিল, আর একজনে তার দুঃখ কষ্টটাকে নিয়ে আজীবন স্মৃতিচারণ করে যায়, একদম শেষ বয়স পর্যন্ত চলে যায়, পরের ঘরে বসেও স্মৃতিচারণ করে। কেন হয়? একই ঘটনা দুরকম হলো কেন? ব্যক্তি বিশেষ, একজন দুঃখ পোষণ করে, একজন দুঃখে প্রতিহিংসা পরায়ণ হয়। এটা হওয়ার পিছনের কারণটা কি? একই ঘটনা দ্বিমুখী হলো কেন? এটার পিছনে কারণ থাকে হলো মায়াজম এবং হরমোনাল প্রভাব। ক্লিয়ার? এই প্রভাবের জন্য একজনে ক্ষিপ্র হয়ে যাচ্ছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আর একজনে বিমর্ষ বিমোহিত হয়ে দুঃখের কাছে জীবন সঁপে দিচ্ছে। তাহলে এই যে হরমোনাল প্রভাব এবং মায়াজমেটিক প্রভাব, এটাই মূলত হলো মূল কারণ এক একজন মানুষকে এক এক দিকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমাদের আজকের যে আলোচ্য মেডিসিনটা থাকবে, সেই মেডিসিনটাও উনি মূলত হরমোন দ্বারা বেশি প্রভাবিত এবং আমাদের মায়াজম দ্বারা বেশি প্রভাবিত। তার জীবনের সুখ দুঃখ কষ্ট মান অপমান সংসার জীবনে সবারই কম বেশি থাকে। তার শরীরের ভিতরে স্ট্রেস হরমোন বলতে একটা হরমোনটা বেশি ক্ষরণ হয়। এটার মূল কারণ হলো সোরা আর টিউবারকুলার, এই দুই মায়াজমের প্রভাবটা তার বিষয়ে বেশি থাকে। বেশি থাকার কারণে ওই স্ট্রেস হরমোনটা তার ভিতরে বেশি নিক্ষিপ্ত হয়। যখনই এই স্ট্রেস হরমোনটা বেশি নিক্ষিপ্ত হয়, তখনই সে প্রচণ্ড রাগী হয়ে ওঠে, খিটখিটে হয়ে যায়, প্রচণ্ড তেজস্বী ধ্বংসাত্মক কাজের ভিতরে লিপ্ত হতে চায়, এই দিকের দিকে চলে যায় সে। আবার কেউ কেউ আছে হরমোনের প্রভাবে বিমর্ষ হয়ে যায়। তাহলে আপনারা নিশ্চয়ই ধরতে পারছেন যে আমরা কোন মেডিসিন আলোচনা করতে যাচ্ছি। স্ট্রেট হরমোনটা দিয়ে আপনাদের আগেও ক্লাস নেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে কয়টা মেডিসিন আমার স্ট্রেস হরমোন ক্ষরণের জন্য যে চারিত্রিক লক্ষণগুলো সৃষ্টি হয়, মানসিক লক্ষণগুলো সৃষ্টি হয়, শরীরের পরে কিছু প্রভাব সৃষ্টি হয়, সেগুলো একটা উদাহরণ দিয়েছি, আপনারা সম্ভবত স্মরণে রেখেছেন। তাহলে মায়াজাম আর হরমোনের প্রভাব, মায়াজাম আর হরমোনের প্রভাব, হরমোনটা মনে রাখতে পারেন। যদিও আমাদের হোমিওপ্যাথির যে বইগুলো সাধারণত আমরা স্টাডি করি বা পড়াশোনা করি, এখানে হরমোনের সংযুক্তি এখনও ভালো করে ঘটানোই নাই। এটা ঘটাতে হবে, কারণ এই যে বললাম দেখেন, একই আঘাত, মানসিক আঘাত দুই ধরনের ইন্ধন পাচ্ছে।
মায়াজাম ইন্ধন দিয়ে 2 ধরনের হরমোন ঘটাচ্ছে, একটা প্রতিহিংসা আর একটা বিমর্ষতার। যাই হোক, আলোচনা ক্রমে ক্রমে আপনারা শিখবেন। তাহলে আজকে আমাদের হলো স্টেট হরমোনের প্রভাবের জন্য আমার এই নারী বা মহিলা গঠিত একটা ওষুধ পড়াবো। এই মহিলা কি হয়, সে উত্তেজিত হয়, প্রচণ্ড উত্তেজিত হয় ক্রোধের জন্য। এই উত্তেজিত যা কিছু হোক না কেন, এই হরমোন নিঃসরণ লাস্টে যে প্রভাবটা পড়ে কিন্তু নার্ভের পড়ে। এই জন্য আপনারা বইগুলো দেখবেন একত্রে লিখে গেছে, এত ব্যাখ্যা দেয় নাই, তারা লিখে গেছে স্নায়ু প্রবণতা, নার্ভাস, এক কথায় বলে গেছে। এখন এই নার্ভাস সিস্টেমের রোগীগুলো কিন্তু আবার বিভিন্ন আঙ্গিকে যাচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তার ভিতরে কেউ যাচ্ছে অনুভূতি অত্যানুভূতিতে চলে যাচ্ছে, আবার কেউ আছে এটাকে বিধ্বংসী দিকে চলে যাচ্ছে, আবার কেউ কেউ আছে এটাকে বিমর্ষতার দিকে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের আলাস্য ঔষধটার মূলত আমাদের অত্যানুভূতিপ্রবণ বা স্নায়ুপ্রবণ রোগী। এখন এই স্নায়ু প্রবণতার কী প্রভাব ফেলেছে, সেটা হলো অসহনীয়তা বা অসহনশীলতা, এই জিনিসটা সৃষ্টি করেছে। তার মানে সুখ দুঃখ কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। এখানে সহনশীলতা এবং অসহনশীলতার পার্থক্যটা হয়ে গেছে। আমাদের আজকের আলাস্য মেডিসিনটা হবে অসহনশীল, অসহনশীল করে তুলেছে তাকে। মূল কেন্দ্রটা আপনাদের আগেও বলেছি, প্রত্যেকটা ঔষধের কেন্দ্র থেকে শুরু করতে হবে। কেন্দ্র থেকে শুরু করে আস্তে 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 আমরা পরিধির দিকে যাব। দেখুন অসংখ্য লক্ষণ সৃষ্টি হয়েছে। এখন এই এত অসংখ্য লক্ষণ আমাদের পরে কিন্তু একটা আলাদা চাপ সৃষ্টি করেছে ব্রেনের পরে, যে এত লক্ষণ কী করে মনে রাখবো, এত লক্ষণের রেপার্টরি কী করে মনে রাখবো, এত লক্ষণ একটার সাথে একটা এলোমেলো হয়ে যাচ্ছে, মনে রাখতে পারছি না। আপনাদের সবসময় যে এগুলো থাকে, স্যার ঔষধ মনে রাখতে পারছি না, স্যার এত লক্ষণ কী করে পড়বো। এই জন্য আমরা কী করি, সব ছেড়ে দিয়ে লাস্টে ওই 1-2 কথায় রোগের পরে কি ঔষধ নির্বাচন হয় ওইটা দিয়ে আমরা ডাক্তারি লাইনে চলে যাই। কিন্তু যদি আপনি সায়েন্টিফিকভাবে সঠিকভাবে এই মেন্টাল স্টেটটাকে যদি ভাগ করে কোন জায়গা থেকে লক্ষণ উৎপত্তি কী কী কারণে হয়, তার ঔষধগুলো কী কী, এই জিনিসটাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার কাছে আর বোঝা মনে হবে না। এখন যেটা ভারী বোঝা মনে হচ্ছে, এই বোঝাটা আর মনে হবে না। তাহলে আমাদের আজকের ঔষধটা হবে অসহনশীলতা। এখন অসহনশীল যখন হবে, তার প্রেক্ষিতে কিন্তু অসংখ্য লক্ষণ সৃষ্টি হবে। আমরা সেই অসংখ্য লক্ষণগুলো নিয়ে মাথার উপরে চাপিয়ে চাপিয়ে দিয়ে এলোমেলো হয়ে বসে আছি। ঠিক আছে? তাহলে এই অসহনশীলতার জন্য কি কি লক্ষণ সাধারণত সৃষ্টি হতে পারে, এই মেডিসিনটা আজকে যেটা পড়াচ্ছি, এটা 10-15 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম। আপনারা মনে হয় সম্ভবত বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। ওখানে কতগুলো জিনিস দেখেন, এই এক অসহনশীলতা কতগুলো জিনিস সৃষ্টি করেছে। প্রথমে সৃষ্টি করেছিল অধৈর্য, অধীর, অবাধ্য, অতুষ্টি, অসন্তোষ, তারপরে অভদ্রতা, অশিষ্ট, অসভ্য, অশ্রাব্য, আর কত শুনবে না। সেদিন 12টা না 14টা দিয়েছিলাম। তাহলে দেখেন এই এসে কি অপকর্ম ঘটিয়েছে এই রোগীর ভিতরে। এক তো সৃষ্টি করেছে কে, অসহনশীলতার এতগুলো সৃষ্টি করে দিয়েছে। সব একজনের চরিত্র। কিসের জন্য? আমি অসহনশীল। এখন আমার কি হবে, আরে আমার কথা ভালো লাগে না, আমার কাজ ভালো লাগে না, আমার কথা শুনতে ইচ্ছে করে না, আমি সামান্য জিনিস সহ্য করতে পারি না, মানে আমি অসহনশীল, নিজেই অসহনশীল। আমি যদি নিজে টোটাল আমি আমার ব্রেন, আমার নার্ভ, আমার স্নায়ু, আমার বডি যদি অসহনশীল হয়ে যায়, দুনিয়ার কিচ্ছু ভালো লাগবে না। একটা ভালো কথা বলবেন, সেটাও ভালো লাগবে না। আর এই ভালো না লাগার কারণেই আমাদের ক্যামোমিলা, তারও অনেক কিছু ভালো লাগে না, অসহনশীল। ক্যামোমিলার রোগী আপনার কাছে এসে বসবে, দেখবেন কথার ভিতরে রুক্ষ একটা সৌজন্যতা বোধ, সেটা নাই। এ তো আপনার ডাক্তার কাছে আসছে, ভদ্রভাবে আসছে। যদি বাড়িতে এসে দেখা যায়, তাহলে বোঝা যায় যে কতটা অসহনশীল। এর যদি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করা হয়, ভাবি কেমন আছেন, হ্যাঁ ভালো আছি না, দিছে মধু আছে মুখে। এই ক্যামোমিলার মনে হয় সম্ভবত জন্মের সময় মধু দেয় না, এরকম একটা পোস্টের ভিতরে লিখেছিলাম। আসলে মধুর অভাব ছিল না, অভাব ছিল ওই ছোটোবেলায় জন্মের সময় 1 ডোজ ক্যামোমিলার অভাব ছিল। মধু দিলে ভাষা ভালোবাসা বা সুমিষ্টভাষী হবে এমন কোনো কথা নেই। ওই জন্মের সময় দেওয়াগুলো ওই পাকস্থলী ক্লিয়ার হয়, এটাই এই প্রস্রাব ক্লিয়ার হয়, এই জন্য জন্মের সময় একটা মধু দিত। কিন্তু আমাদের প্রচলন আছে কথায় যে মুখে মধু দিলে সুমিষ্ট হবে, আদৌ না। তাহলে আমাদের এই অধৈর্য, অধীর, অবাধ্য, অতুষ্টি, অসন্তোষ, অভদ্রতা, অশিষ্টতা, তারপরে অসভ্যতা, অশ্রাব্যতা, যা কিছু বলেছি না কেন, সব সৃষ্টি করেছে অসহনশীলতা। তাহলে আমার মূল জায়গাটা হলো অসহনশীল ধরতে হবে।
আমার এতগুলো লক্ষণ খুঁজে 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 কত রেপার্টরি করবেন আপনি? তা যদি বলতে পারেন যে কেনই অশ্রাব্যতা, কেনই অশিষ্টতা, কেনই অভদ্রতা, কেনই অসন্তোষ, কেনই অতুষ্টি, এই অবাধ্যতা কিসের জন্য সৃষ্টি হলো? একমাত্র হলো অসহনশীলতা। তাহলে আমাদের মূল কেন্দ্রটা হলো অসহনশীলতা। এর প্রেক্ষিতে অনেক আমি যা কিছু করবো, লক্ষণ সমাজে যা কিছু করবো সবগুলো ওইরকম দিয়েই সৃষ্টি হবে। তাইলে আমার এই ক্যামোমিলা এই অয়ের কবলে পড়ে তার ভিতরে আবার কতগুলো ওই ব্যঞ্জন বর্ণ সৃষ্টি হবে, সেটাও আদ্য অক্ষর ক। এখানে যেমন অ ছিল, ওখানেও যে আদ্য অক্ষর প্রথম অক্ষরটাই কয়ের কতগুলো চরিত্র ভিতরে তার ভিতরে সেট আপ হবে। অয়ের প্রভাবের জন্য কয়ের ক্যামোমিলার ভিতরে কতগুলো কয়ের চরিত্র সৃষ্টি হবে, এই কথাটা মনে রাখবেন, তাইলে ক্যামোমিলা পড়া হয়ে যাবে। যে অয়ের কবলে পড়ে, এবং অ কোথা থেকে আসে সেটাও এটাই আছে, আগাছার অ থেকে আসছে। সেখানে একটু মনে করিয়ে দিয়ে আপনাদের বলবো, আগাছার অ থেকে একটু বলে নিই, না হলে আবার পরে ভুলে যেতে পারি। ওটা আগাছা, আমাদের যে ক্যামোমিলা ঔষধটা তৈরি হয় এটা একটা আগাছা, কৃষকের খেতে হয়। আমাদের দেশে কৃষকের নাই, এখন চাষ, বাণিজ্যিক চাষ হচ্ছে এখন। কারণ এই আগাছাটা দিয়ে ওর ভিতরে আল্লাহ তাআলা সেদিন এসে বলেছিলাম, কনফারেন্সে বলেছিলাম যে 120টা অ্যালকালয়েড দিয়েছে একটা ফুলের ভিতরে। একটা ফুলের ভিতরে 120খানা কেমিক্যালস দিয়েছেন। চিন্তা করা যায়, কৃষকের আগাছা। তাহলে এই আগাছার অ, ক্যামোমিলার অসহনীয়তা, এইখান থেকে এসে আবার সর্বনের ক, কতে ঢুকেছে, কি কি ঢুকেছে, ক সৃষ্টি, অ ক কি কি সৃষ্টি করেছে তার চরিত্রের ভিতরে। সেটা হলো প্রথমে হলো কোপন স্বভাব। ক্যামোমিলার স্বভাবটাই কোপন। ক্যামোমিলা প্রচণ্ড কলহপ্রিয়, তার ভাষা সব কর্কশ। আপনারা বই পড়ে দেখবেন লেখা আছে আবার ক্রন্দনশীল। এই তেজি এই মহিলা মাঝে মাঝে কাঁদে, তবে সেই কাঁদাটা দুঃখের না, মনে করেন না, ক্ষোভের কান্না, রাগের কান্না। ঠিক আছে? তার মানে আপনাকে স্বামী যাচ্ছে অফিসে, বাধাই দিছে, ওই সময় চাবি টাবি নিয়ে একটা যাওয়ার সময় বাধা দিছে, যাওয়ার পরে কানবে, ওই কথাটা বললাম না কেন, মানে আর একটা অস্ত্র মারলো না কেন। আবার পালসিটিলা ঠিক আবার বিপরীত কাঁদে, স্বামীর লাগে আমি এই কথাটা না বললেও তো পারতাম, সে কাঁদে দুঃখে যে কেন আমি ওনার বাধাইলাম, কেন রাগ করাই দিলাম। আর ক্যামোমিলা কাঁদে ক্ষোভে, ঠিক বিপরীত, যে আমি আর দুইটা বেশি বললাম না কেন, এই ক্ষোভের জন্য। সব চোখের পানি এক নয়, ক্লিয়ার? এই জন্য সেদিনও বলেছিলাম আপনাদের যে রেপার্টরি পড়ে কিন্তু আপনার সমাধানে আসতে হবে ম্যাথমেটিকার বিশ্লেষণ দ্বারা। রেপার্টরির ওই ম্যাথমেটিক্স ওই কিন্তু দিয়ে আপনি সঠিক ঔষধে আসতে পারবেন না, ওখান থেকে একটা আপনি হিসাব পাবেন, কিন্তু হিসাবটা মিলাতে হবে। ধরুন রোগী কেঁদেই দিয়েছে, এখন কান্নার ঔষধ আমাদের ক্যামোমিলা আছে, আমাদের লাইকোপোডিয়াম কাঁদে, আমাদের নেট্রামিউর কাঁদে, আমাদের মেডোরিনাম কাঁদে, পালসিটিলা কাঁদে। কার কান্না কীরকম, কোন কারণের জন্য, কোথার থেকে কাঁদে, সেই জিনিসটাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে আপনার ম্যাথমেটিকা এবং হোমিওপ্যাথি ফিলোসফি, এই দুটো দ্বারা আপনার প্রতিষ্ঠিত করাতে হবে, নাহলে কিন্তু ঔষধ ভুল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা আসতেছি যে অসহনশীলতার ক্যামোমিলা কতগুলো অ সৃষ্টি করেছে, সেই কতগুলো অ মিলে আবার ক সৃষ্টি করেছে। কয়ের ভিতরে প্রথমে বলেছি কপন স্বভাব, তারপরে বলেছি কর্কশ ভাষা, তারপরে বলছি কলহপ্রিয়, তারপর বলছি ক্রন্দনশীল, আরও ক আছে তার ঋতুস্রাব যে হয়, সে ঋতুস্রাবটাও কষ্টকর। ঠিক আছে? আরও ক আছে তার যে ঋতুস্রাবটা হয়, যে মিনিস্ট্রেশনটা হয়, সেটা কালো হয়, কালো। পড়ে দেখবেন আজকের। আরও ক নেবেন, কোষ্ঠবদ্ধতা আছে ক্যামোমিলার, কোষ্ঠকাঠিন্য, সেখানে ক আছে। ক্যামোমিলার দাঁতের রোগে ভোগে বেশি, দাঁতের যন্ত্রণা, প্রসাব যন্ত্রণা, এগুলো নিঃসাধন দিয়েই আমাদের বইগুলো শেষ করে দেয়। এই দাঁতের যন্ত্রণার ভিতরে কনকনানি যন্ত্রণা, অনুভূতি, সেন্সেশন, পড়ে দেখবেন যে তার সেন্সেশন হলো কনকনানি। ক্যামোমিলা কানের যন্ত্রণায় ব্যবহার হয়, সেটার ভিতরে রোগী বলে ভিতরে কটকট করে। দেখেন এখানে ক, তাইলে অ কত ক সৃষ্টি করেছে। কটকটানি, কানে ব্যথা, কানেও ক আছে, কটকটানি তো ক আছে। ঠিক আছে? এই জন্য আমি ক্যামোমিলা পড়ানোর সময় বলি যে এর নাম তো আমি সংক্ষিপ্ত, আমি প্রত্যেকটা ঔষধের একটা রূপক নাম দেই আপনাদের। এর নাম দিয়েছি খেকি, খেকিয়ে ওঠে, কথায় কথায় খেকিয়ে ওঠে। ঠিক আছে? আবার কটকটি বেগমও নাম দেওয়া যায়। তাইলে এই কটকটি এবং কনকনানি বা খেকিয়ে ওঠা এই মহিলার, এর বাচ্চারা যদি হয়, বাচ্চা থেকেই শুরু হয় খেলা। তাদের চরিত্রের ভিতরে এরকম কিছু কিছু পাওয়া যায়। এক ধরনের বাচ্চারা দেখবেন কথা বলার সময়, কোনো অভিযোগ করার সময় কেঁদে কেঁদে, কেশে কেশে কথা বলে, কেঁদে কেঁদে, কেশে কেশে। এখানেও দু জায়গায় ক আছে, এই ক্যামোমিলার এখানেও ক আছে। তাহলে ক্যামোমিলা তো আমি অ আর ক দিয়েই বেঁধে দিতে পারি। তাহলে কেঁদে কেঁদে কথা বলে। তারপরে বইয়ে যেগুলো আপনারা পড়ে আসছেন, সাধারণত পরীক্ষায় আসছে,
যে প্রসব বেদনায় ক্যামোমিলার প্রয়োগ দেখাও বা ব্যবহারিক লক্ষণ লিখো। তার মানে প্রসব বেদনা একটা খুব ভালো ঔষধ। এবং প্রসব বেদনার চিত্র যদি আপনারা শোনেন হাসবেন তো অনেকেই। প্রসব বেদনা যখন ওঠে ক্যামোমিলার, অসহিষ্ণু, যেহেতু অসহনশীলতা আগেই বলেছি, তার মূল সমস্যা অসহনশীলতা। প্রসব বেদনা না হয়েছে কার? পৃথিবীতে যত কোটি মা আছে সবারই কম বেশি প্রসব বেদনা হয়েছে। পৃথিবীতে যত প্রাণী আছে তাদের অনেকেরই প্রসব বেদনা হয়েছে। কারো কারো বাচ্চা হয়, টের পাওয়া যায় না। বাচ্চা কেঁদে ওঠে, তখন পাড়া প্রতিবেশী টের পায় বা পাশের বাড়ি টের পায় যে ওদের বাড়ি বাচ্চা হয়ে গেছে মনে হয়। আর ক্যামোমিলা বাচ্চা হওয়ার আগে মায়ের চিৎকারে টের পায় গ্রামবাসী। প্রচণ্ড ক্ষিপ্র হয়ে ওঠে, অসহনশীল হয়ে ওঠে, ব্যথাটা সহ্য করতে পারে না। সবার ব্যথা যদি হয় এতটুকু, ক্যামোমিলার ব্যথা হয় এতখানি। এই অসহনশীলতার জন্য। কিসের জন্য? স্নায়ু প্রবণ, অত্যানুভূতি, অনুভূতিটা বেশি। তাহলে সেই প্রসব বেদনা, সেখানেও কষ্টকর প্রসব বেদনা। ক্যামোমিলার প্রসূতিগারে যে ঢুকেছে যে নার্স, সে জীবনে শিক্ষা পেয়ে আসছে যে না, আজকের একজন মহিলার বাচ্চা হয়েছে, টের পাই আসছিল। গালিগালাস, অশ্রাব্য ভাষা, এমনকি লাথি গুতাও। ক্যামোমিলা এত অতিষ্ঠ হয়ে যায়। এই জন্য আছে কিন্তু যত ব্যথা তত রাগ, এই কথাটা মনে রাখবেন সবসময়। ক্যামোমিলার যত ব্যথা তত রাগ বাড়তে থাকে, যত রাগ তত আবার রোগ, রাগজনিত রোগ। এবং এই এমনই এক ধাতু, এমনই এক এই হরমোন নিঃসৃত হয় তার শরীরের ভিতরে, যে ওই রাগান্বিত মায়ের বুকের দুধ পান করে শিশু অসুস্থ হয়ে যায়। শিশু অসুস্থ হয়ে যায়। ক্যামোমিলার যে রোগীগুলান দেখেছি জীবনে, তার যদি গল্পগুলান বলি, সে গল্প বলতে গেলে অন্তত 50টা ক্লাস হবে। আশ্চর্য আশ্চর্য ধরনের রোগ ভালো হয়েছে এই ক্যামোমিলায়। কারণ এই আগাছার ভিতরে, আল্লাহ তাআলা বললাম না, এই আগাছাকে সাধারণ আগাছা বলে ফেলে দেওয়া যাবে না। অত্যন্ত কার্যকারী মেডিসিন, যা একটা ও ফুলের ভিতরে 120টা অ্যালকালয়েড, তা বুঝতে হবে যেটা একটা স্পেশাল তৈরি মানব জাতির জন্য। অথচ ক্যামোমিলাকে আমরা বেঁধে রাখি কির জন্য? ক্যামোমিলাকে আমরা বেঁধে রাখি কিসের জন্য? কোথায় কোথায় রাখি? ওই প্রসব বেদনা, অথবা যদি বাচ্চার রাগ করে কিনা, অমুক রাগ করে কিনা, ঝগড়াটে কিনা, কয়েকটা রোগের ভিতরে রাখি। ক্যামোমিলা শুধু এতটুকুর ভিতরে বেঁধে রাখা যাবে না। ক্যামোমিলার অ্যালকালয়েড দিয়ে যখন আমরা পড়াবো, শেষের দিকে আসতেছি, অ্যালকালয়েডগুলো পড়াবো, যে অ্যালোপ্যাথি যে ঔষধগুলো তৈরি হয় এই ফুলগুলো নিয়ে, তার 5-7টা উদাহরণ দেবো। 120টা তো উদাহরণ দেওয়া যাবে না, তাতে তো আমার 3 দিন যাবে। 4-5টা-7টা উদাহরণ আপনাদের দেবো। তাহলে আমরা কয়ের দিকে আবার চলে যাচ্ছি। তাহলে কনকনানি কানে ব্যথা থেকে আমরা মনে হয় শেষ করেছিলাম। কষ্টকর ঋতুস্রাব এবং কষ্টকর প্রসব বেদনা ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করেছিলাম। সবচেয়ে বড় ঘটনা, আপনারা ক্যামোমিলা যেটা পড়েন সেখানেও আমি ককে যুক্ত করে দেবো। আপনারা পড়েন ক্যামোমিলা জগরাটে। হোমিওপ্যাথি যারা পড়েছে তারাই জানে যে আমাদের জগরাটেদের ঔষধের ভিতরে ক্যামোমিলা একজন। আমি বলবো কোমরে কাপড় বেঁধে তারপরে ঝগড়া কষে, এখানেও কর যুক্ত দিয়ে দিলাম। কোমরে কাপড় বেঁধে, শুধু ঝগড়া না। ক্যামোমিলার সাথে ঝগড়া বাজাইলে একদিন বাজাবেন, 3 দিনও ঘুরতে থাকবে আর আপনাকে ক্ষিপ্রভাবে গালিগালাজ দিতে থাকবে, থামবে না। নমনীয়তা নেই, অসহনশীলতা, কেন বললা, কেন করলা, কেন ঘটালা, সেই জিনিসকে সে সরাতে পারবে না। অত্যন্ত অসহনশীল, শরীরের ভিতরে ঢুকে যায়। আর একটা মজার লক্ষণ শুনবেন, কদিয়া। অবশ্য সেটা শিশুদের, কিন্তু বড়দের হয়। সেটা আমাদের ম্যাটেরিয়ামেডি খায় নাই, কিন্তু আমি পেয়েছি, আমি সেই রোগী পেয়েছি। সেটা হলো কোলে উঠতে চায়, কোলে উঠতে চায়। ক্যামোমিলার শিশু আপনারা পরে দেখবেন যে যখন রাগান্বিত কদান্বিত আবার স্বাধীন জ্ঞান জ্ঞান কান্নাকাটি করে, কোনো জায়গায় থানা যায় না, কিন্তু কোলে নিয়ে যদি হাঁটাচলা করা যায়, পায়চারি করা যায়, তাহলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। লক্ষণটা আপনারা সবাই পড়েছেন যে ক্যামোমিলার বাচ্চা কোলে উঠতে চায়। তাহলে আমাদের অ আর ক, আবারও একবার বলি, আপনারা খেয়াল করেন। তাইলে আমাদের অ সৃষ্টি কী করেছিল? অত্যানুভূতি, অধৈর্য, অধীর, অবাধ্য, অতুষ্টি, অসন্তোষ, অভদ্র, অশিষ্ট, অসভ্য, অশ্রাব্য, আর কি এতগুলো লক্ষণ সৃষ্টি করে দিয়েছে আমার ক্যামোমিলার ভিতরে। কিন্তু আপনারা হয়তো খেয়াল করে পড়েন না যে এইখানে একটা, ওইখানে একটা। আমি হয়তো গুছিয়ে এনে আপনাদের একত্রে বলেছি, কিন্তু আপনাদের বইয়ের ভিতরেই আছে। আমি কিছু তৈরি করি নাই, আমি শুধু একটু খুঁজে খুঁজে এনেছি যে সংক্ষেপে কীভাবে শেখানো যায়। তাহলে এতগুলো ন মিলে আবার কি করে দিয়েছে? তাকে কয়ে নিয়ে আসলো। কয়ে কোপন স্বভাব, ক্রন্দনশীল, কলহ, কর্কশ, কোলপ্রিয়, কোষ্ঠকাঠিন্য, কটকটানি কানে ব্যথা, কনকনানি দাঁতে ব্যথা, কষ্টকর প্রসাব বেদনা, কেঁদে কেঁদে কেশে কেশে কথা বলে, আর কি কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে, কোলে উঠতে চায়। কতগুলো অঙ্ক ভুলবেন? ঔষধ ভুলে যাবেন? বলে যাবেন না। আচ্ছা, এই হলো আমাদের ঔষধের
ধরে নিতে পারি আমরা গোড়াপত্তন। আমি কিন্তু আজকের ক্লাসটা নেব মেডিসিন সম্পর্কে ভিতরে যাব না, কারণ আমি তো বলেছি 4টার নিচে ক্লাস দিলে আমার ক্লাস হয় না। প্রত্যেকটা মেডিসিন আপনাদের পড়ানোর সময় একটা কী করি, ফাউন্ডেশন তৈরি করি, গোড়াপত্তন, গোড়াটাকে মজবুত করে দিই, তারপরে ওর পরে আমি বিল্ড, একতলা দোতলা যা বানাই না কেন। তাহলে গোড়াপত্তনটা হলো আমাদের সবচেয়ে, মেডিসিন পড়ার সবচেয়ে ভালো জায়গা। যদি জীবনে না ভুলতে চান তাহলে মেডিসিনের একটা গোড়াপত্তনটা করে নেবেন, ঠিক আছে? গোড়াপত্তন করে করে সব কিছু পড়ে 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 আসবেন। তারপরে কেন্দ্র, যেটাকে আমি সেন্ট্রাল সেন্সেশন বলি, প্রত্যেকটা মেডিসিনের একটা সেন্ট্রাল সেন্সেশন বের করবেন। তাহলে আপনার হবে কি, মাথার উপরে যে অনেক লক্ষণের চাপ, এই চাপটা থেকে আপনি কি করবেন, রক্ষা পাবেন। যাই হোক, তাহলে আমরা যতটুকু আলোচনা করেছি আমরা কিন্তু কেন্দ্রটা পেয়ে গেছি। আপনারা কি ইতিমধ্যে ধরেছেন যে আসলে কেন্দ্রটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? স্নায়ু প্রবণতার থেকে শুরু হয়েছে। স্নায়ু প্রবণ অসংখ্য রোগী আছে, কারণ ওর থেকে আমি আলাদা করে নিয়ে আসবো। ক্যামোমিলার কেন্দ্রটা বের করবো, সেটা হলো অসহনশীলতা। তাহলে আমার ক্যামোমিলার কেন্দ্রবিন্দুটা হলো বা কেন্দ্রটা হলো অসহনশীলতা। সেই অসহনশীলতা অসংখ্য লক্ষণ সৃষ্টি করেছে। আমি জীবনে যা কিছু করবো না, যত লক্ষণ করবো না, আমি যদি অসহনশীল হই, অসংখ্য লক্ষণ সৃষ্টি হবে। খাইতে গেলে হবে, উঠতে গেলে হবে, কথা বলতে গেলে হবে, যা কিছু করি না কেন অসংখ্য লক্ষণ সৃষ্টি হবে। তাহলে মূলত আমার অসহনশীলতাকে ধরতে হবে প্রথম, যে সহ্য করার ক্ষমতা নেই তার। এখন এই অসহনশীলতার জন্য দেখেন আরও কতগুলো লক্ষণ সৃষ্টি হয়েছে, শুধু কটাও দিক হেন নাই। এখন একটা মানুষের সহ্য ক্ষমতা, আমার নিজের কিছু বহন করার একটা ক্ষমতা, এবং আমি যা কিছু করি না কেন। তাইলে পোস্টের ভিতরে দেয়া ছিল যে সহনে, বহনে, কহনে, 3টা কথা বলেছিলাম, যে এইখানে চেনা যায় ক্যামোমিলাকে, যে আমি আসলে কেন কি সহ্য করতে পারি না এবং কি কি বহন করতে পারি না। কারণ মানুষের প্রত্যেকটা চরিত্রে একটা কিছু বহন করার ক্ষমতা আছে। যেমন আমার চারিত্রিক কটা বৈশিষ্ট্য, সেটা বহন করার কিন্তু আমার একটা ওয়েট থাকতে হবে। আমার মেজাজটা বহন করার আমার ক্ষমতা থাকতে হবে। আমার ধৈর্য, এটা বহন করার আমার ক্ষমতা থাকতে হবে। মানুষের একটা সভ্যতা থাকে, সভ্যতাটা বহন করার ক্ষমতা থাকতে হবে। মানুষের ভিতরে একটা শিষ্টাচার আছে, সেই শিষ্টাচারটা নিজের বহন করতে হয়। আমার শিষ্টাচার আমি বহন না করলে কি আরেকজন করে দেবে? আমার ধৈর্য আমি যদি বহন না করি, কেউ করে দেবে? আমার যে সভ্যতা আছে, সভ্যতা যদি আমি নিজে বহন না করতে পারি, আর কেউ করে দেবে না। তাহলে দেখেন, বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে ওই অসহনশীলতার জন্য। তাহলে কি হবে, একটা হলো সহন, আর একটা হলো বহন, আর একটা হলো কহন। কহন মানে কওয়া, বলা। তাহলে আমরা প্রথম দেখি কি কি সহনে অসহনশীল হয়ে গেছে। সে হলো ব্যথা সহ্য করতে পারে না, বহন করতে পারে না। সহন, যেটা সহনশীলতার অভাবের জন্য সহন করতে পারে না। কোনটা? ব্যথা। আবার আশ্চর্য হয়ে যাবেন, আমার এই ক্যামোমিলা মুক্ত বাতাস পরে দেখবেন আজকের, মুক্ত বাতাস সহ্য করতে পারে না, তার মানে সেটাও তার অসহনশীল, এটাও সে অসহনীয়। এই জন্য বলছি সহনে, বহনে, কহনে। ক্লিয়ার? 3টা জায়গা। তাহলে কি কি সে সহ্য করতে পারে না? সহনে, ব্যথা সহনে, মুক্ত বাতাস, তারপরে অনাবৃত্ত। ঠিক আছে? অনাবৃত্ত হয়ে থাকতে পারে না, এটা সে সহ্য করতে পারে না, তার কিছু না কিছু গায়ে দিয়ে থাকতে হয়। সঙ্গীত, গান, মিউজিক, এটা সে সহন করতে পারে না বা সহনশীল নয়, গান সহ্য করতে পারে না। সেই সাবিনার মতো, মনে আছে না সাবিনার কথা বলেছিলাম? সেবাইনার বানান আর সাবিনা বানান দেখবেন এক, সেও সহ্য করতে পারে না। আরও মেডিসিন আছে, আপনাদের যখন রেপার্টরি দেবো তখন এগুলো পাবেন। তাহলে সঙ্গীত সঙ্গীত সহনশীলতা নয়। তারপরে আছে অনড় থাকা। এই যে আমি অনড়ভাবে বসে আছি সুন্দরভাবে, কেমন মিল হলে এটার দ্বারা সম্ভব না। সে নড়চড়, অস্থিরতাভাবে ছাড়া থাকতে পারে না, স্থির থাকতে পারে না সে। তাহলে অনড় থাকায়ও সে অসহনশীল বা ওই অসহন, যেটাকে আমরা বলেছি সহনে অভাব, কহনে অভাব, বহনে অভাব, এই 3টা অভাব। আরেকটা আছে উষ্ণতা সহ্য করতে পারে না, সেটাও সে সহ্য করতে পারে না, সেটা সহনে যাবে। উষ্ণতা, তাপ, গরম, এটা সে সহ্য করতে পারে না। তারপরে যদি আমরা বহনের দিকে যাই, সহন কয়টা বাদ দিলাম, যে কি কি সে বইতে পারে না, তার ক্যারেক্টারের ভিতরে, চরিত্রের ভিতরে, জীবনের ভিতরে, সংসার জীবনে আমার অনেক কিছু বহন করার একটা ক্ষমতা থাকতে হবে, সেখানেও সে অসহনশীল, সেটাও সে সহ্য করতে পারে না। তার ভিতরে 1 নম্বরই হলো মেজাজ। কি বলেছি? 1 নম্বরে হলো মেজাজ। সেই মেজাজটাকে সে বহন করতে পারে না। ধৈর্য, মানুষের একটা টেম্পার থাকা উচিত প্রত্যেকটা মানুষের, তার ভিতরে সেটা নাই, সেটাও সে বহন করতে পারে না। নিজের ধৈর্য, নিজের সভ্যতা, নিজের শিষ্টাচার, নিজের শান্তিটাকেও সে বহন করতে পারে না। নিজের শান্তি তো, মানুষের শান্তি এমন কিছু না যে আকাশ থেকে পড়বে বা টাকা হয়েছে এক ফ্রিজ কিনে রেখে দিই, এরকম কিছু না। শান্তি হলো একটা শখ, একটা রুটিন ওয়ার্ক। এই কথাটা মনে রাখবেন সবাই জীবনে। খালি ডাক্তারই হবেন না, ডাক্তার হতে গেলে জীবনে অনেক কিছু জ্ঞান, অনেক কিছু অধ্যায়ের জ্ঞান থাকতে হবে। আমরা তো সুখ বলে চাচাই,
কিন্তু সুখের জন্য আমি কি করেছি সেটা কি খেয়াল করেছি কখনো? সুখ অত সোজা না। সুখ আটকাতে হলে অনেক কিছু করতে হয়, অনেক বুদ্ধি থাকতে এবং অনেক কিছু করতে হয়। যে বললাম যে একটা রুটিন, আগের জমানার ছাত্ররা পড়েছেন, এখন আর রুটিন টুটিন নাই। এখন হলো ওই ঘুম থেকে বাংলায় মোবাইলই হলো রুটিন। আর যদি ছেলেমেয়েদের জিজ্ঞেস করি কী পড়ছো, ওই স্যারে দিছে দেখে নিতে পড়ছে সার্চ দিয়া, ওইটা দেখে নিচ্ছি, কোনো রুটিন নাই। আর আমরা যখন ছাত্র ছিলাম, আপনারা এর ভিতরে অনেকেই আছেন, যখন ছাত্র ছিলাম আমাদের একটা টেবিল ছিল আলাদা। এত ভালো টেবিল ছিল না, এখন কি সুন্দর বক্স টক্স দিয়ে ছেলেদের টেবিল দেয়, পড়াশোনার নাম নাই। বই আছে অসংখ্য, গাইড সাজানো সাজানো, এই পরিমাণ বই, পড়াশোনার নাম নেই। কোনো কোনো গাইড ছুঁয়েও দেখে না আজ পর্যন্ত কেমন। আর আমাদের আমলে কি ছিল, কোনো গাইড টেট ছিল না। টেবিলের এখানে একটা রুটিন করতাম না, কাইতে কাইতে করে লিখতাম, কানা কানা করে সুন্দর ডিজাইন করে লিখতাম, সকাল 5টা থেকে 6টা অমুক সাবজেক্ট, অমুক থেকে অমুক 1 ঘন্টা অমুক সাবজেক্ট, এভাবে রুটিন রুটিন করে ডেইলি 7 থেকে 8 ঘন্টা পড়া হতো। আর এখন পড়াশোনার এই নাম নাই, কোনো রুটিন নাই। তাহলে আমার সুখ যে কথাটা বলেছি, সুখও একটা রুটিন ওয়ার্ক। আপনার জীবনে কি করতে হবে, পরিবারে কি করতে হবে, কি আচরণ করতে হবে, কি বলতে হবে, এর একটা রুটিন মাফিক যদি আপনি না চলেন, জীবনেও সুখী হওয়া সম্ভব নয়। তাহলে কেন সুখী হব না? কেন আমি সুখী না? কেন ভাবির মতো সুখী না? কেন আমার বোনের মতো সুখী না? আরে আমি কি করেছি সেটা কখনো খেয়াল করেছেন? যে সুখের জন্য আমি কি কি করেছি। এরা মনে করে যে বিয়ে হয়ে শ্বশুর শাশুড়ি যৌথ সংসার ভেঙে কোনো মতে যাই, যদি ওই 5 তলার পরে যাই, যদি ওইখানে বাসায় ঢুকতে পারি, বাসা পাখির বাসা, ফার্ম, আমি বলি এগুলোকে ফার্ম। হয়তো সুখী হওয়ার জন্য যান, বড় সংসার থেকে ঝামেলা থেকে ওই সুখী হওয়ার জন্য আপনি যে ওই একটা 4 তলা 5 তলার পরে একদম গ্রিল দিয়ে আটকাইয়া পাখির বাসার মতো আপনি সুখী হওয়ার চেষ্টা করছেন। কতটা সুখী হয়েছেন জানি না, কিন্তু যতটা পিছিয়ে গেছেন সেটুকু আমি জানি। দেখবেন এই সমস্ত সংসারের ছেলে মেয়েগুলান হয়তো ওই আপনার সার্টিফিকেটে গোল্ডেন প্লাস এগুলান হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ করে তৈরি করতে পারেন নাই। 10 জন মানুষের সাথে কিভাবে চলবে সেটা শেখে নাই। কি করে একটা মানুষের সাথে, সমাজের সাথে, পরিবেশের সাথে, কর্মসংস্থানের সাথে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে সেটা শেখে নাই। কি করে শিখবে? এটা শিখতো যৌথ পরিবারে, স্বাস্থ্য ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন দিয়া তখন ছোটবেলা থেকে খেলতে খেলতেই শিখে যেত যেগুলো, সেগুলো শেখেন নাই। ওরে শিখাইছেন হিংসাত্মক একটা পাখির বাসার ভিতরে দিয়ে, হিংসাত্মক কিছু শিখিয়েছেন, স্যাক্রিফাইসটা শেখান নাই। অতএব অনেক পিছিয়ে গেছেন। দেখবেন এখনও সমাজের ভিতরে রাজনীতিবিদ, বিসিএস বড় অফিসার, অমুক বড় কর্মকর্তা, অমুক দানবীর, সব যেগুলো বের হয় সবাই কম্বাইন্ড ফ্যামিলি থেকেই বের হয়, এই ফার্ম থেকে বের হয় না। ফার্ম থেকে ওই ফার্ম কনজাস্টিটি বের হয়। অতএব আপনারা কিন্তু ক্ষতি করে ফেলছেন আপনাদের ভবিষ্যতের। সুখী হওয়ার জন্য কি সুখ? ওইতে কি সুখ আছে নাকি? সুখ জিনিসটা হলো অনুভূতি। আমি 10 জনকে নিয়ে মিলেমিশে সুখী থাকা, আর একা ওই পাখির বাসায় একা একা বসে স্বামীর অফিসে পাঠাই দিয়ে একা একা কতটুকু সুখী আছেন আল্লাহ মাহবুদি জানেন। কোন জায়গা থেকে অনুভূতিটা আসে সেটা আপনাদের ব্যাপার। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করে না যে স্যারের কাছে পড়তে গেছি, এখন আবার আমাদের ফ্যামিলি পড়িয়েছেন। পড়তে হবে, সব মানুষ হতে হবে আগে। সবার প্রথম শিক্ষার প্রথমই হলো মানুষ হওয়া। তারপরে আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, অমুক হই, সমুক হই, সেগুলো প্রথম সবার আগে হলো মানুষ। আমি কতটুকু মানুষ হয়েছি ওইটুকুই আমার প্রাপ্তি। আর এই সার্টিফিকেট প্রাপ্তি শুধুমাত্র চাকরির জন্য, এর বেশি কিছু না। তাহলে আমরা দেখি ক্যামোমিলা কি কি বহন করতে পারে না। প্রথমে কি বলেছি, মেজাজটা নিজের বহন করতে পারে না, সেই ক্ষমতাটা নাই। নিজের ধৈর্যের একটা ক্ষমতা আছে মানুষের, যে না আমার এতটুকু সহনশীল বা ধৈর্য থাকা উচিত, সেইটা সে ধরে রাখতে পারে না। সভ্যতা, সবচেয়ে মানুষের চরিত্রের সবচেয়ে বড় গুণটা হলো সভ্যতা। সেই সভ্যতাটাকে সে নিজে বহন করতে পারে না, অসভ্যের মতো আচরণ করে, অশ্রাব্য আচরণ করে, কথাবার্তা, চাল চলন, আচার আচরণ। আমি বললাম বাচ্চা হবে, দায়ী এসেছে, নার্স এসেছে, তারেও গালি দিয়েছে, আর কিছু না পাই লাস্টে ব্যথাকেও গালি দিয়েছে। ক্যামোমিলার মহিলা, এই নারী ব্যথাকেও গালি দিয়েছে, যে এত ব্যথা কেন, অমুক কেন, সমুক কেন, তাকেও গালি দিয়েছে। তারপরে শান্তির কথায় যে আমরা মনে অন্যদিকে চলে গেলাম, যে শান্তি, সেই শান্তিটাকে সে বহন করতে পারে না। একটা সংসারে থাকতে হলে নিজের স্যাক্রিফাইস অমুক সমুক দিয়ে একটা শান্তি রক্ষা করার কৌশল থাকতে হয়, ধৈর্য থাকতে হয়, সেটাকেও সে পারে না, শান্তিটাকেও সে রক্ষা করতে পারে না। সবচেয়ে বড় জায়গাটা হলো এখানে স্থিরতা, সেটাও সে বহন করতে পারে না। মানুষের প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা স্থিরতা থাকা চাই, সেটাকেও সে বহন করতে পারে না। আচ্ছা, তাহলে আমরা তাহলে 3টা জায়গা আনছিলাম, একটা হলো সহনে, আর একটা হলো বহনে, আর একটা হলো কহনে। কহনে মানে কি? কথ্য, কওয়া, বলা। সেখানে সে কি করে? কর্কশ। প্রথমেই হলো কর্কশ ভাষা। ওই যে বললাম ক্যামোমিলার মুখে মনে হয় জন্মের সময় মধু দেয় নাই,
আর আমি বলি জন্মের সময় মধু তুমি 1 ড্রাম ঢুকাই দিল কাজ হতো না, বড় পাউন্ড পলে ঢুকাই দিল কাজ হবে না, দেওয়া উচিত ছিল তার ক্যামোমিলা। সে ক্যামোমিলার 1 ফোঁটা ক্যামোমিলার ছোট্ট এক সূক্ষ্ম মাত্রার ক্যামোমিলার অভাব ছিল, এই জন্য সেই ঘটনাটা ঘটিয়েছে। ছোটবেলার থেকেই বাচ্চাটা ওই রকম রুক্ষ, ঠিক আছে। তারপর হলো অশ্রাব্য ভাষা, ডিকশনারি লেখা যায়। কারো ঘরে যদি ক্যামোমিলা থাকে তাহলে সে এখন ডিকশনারি লিখে নিতে পারেন তার অশ্রাব্য ভাষা দিয়া। এই স্বামী বেচারাই বোঝে। ফ্যামিলি পেইন, এই জন্য আমি নাম দিয়েছি আপনাদের তুলনামূলক জায়গায় যে লিখেছি এখানে বলেছি যে ক্যামোমিলার মহিল হলো ফ্যামিলি পেইন, শুধু স্বামীর জন্য নয়, সন্তানদের জন্য। কারণ ওনার যখন রোগ হয় তখন রাগ বাড়ে, একটু আগে বললাম না, রোগ হলে রাগ বাড়ে। যত রোগ তত রাগ, যত রাগ তত রোগ। এখন আমি যদি অসহনীয় হয়, পেটে ব্যথা হয়, আর আমি যদি ক্যামোমিলা হই, এখন যদি আমি ঘরের সবার সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো আমি সেবা শুশ্রূষা পাবো না, নার্সিং পাবো না। ওরা তো সবে দূরে দূরে থাকতে, ক্যামোমিলা সেখানেও হারায় সব কিছু। এই জন্য আপনাদের কলেজে ক্লাসের সময় বলেছিলাম যে ক্যামোমিলার ঘরের স্বামী 5টায় অফিস ছুটি হইলে ওর রাত 10টায় বাড়ি আসে ভয়তে, যে কোনো মতে বাড়ি যাই খাই দিয়ে ঘুমাই থাকি, আবার সকালে অফিসে চলে আসবেন। বাড়িতে গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতরে নেই, পার্কে যাইয়ে কান্দে। ক্যামোমিলার স্বামী পার্কেই কান্দে বেশি। এ যে বুঝেছেন, যার ঘরে পড়েছে ক্যামোমিলা, তিনি বুঝেন কেয়ামত কাকে বলে। কেয়ামত দেখে গেছেন, এই সংসার জীবনে কেয়ামত দেখে গেছে ক্যামোমিলার স্বামী। পূর্ণ ক্যামোমিলা, ছোট ক্যামোমিলা না। ক্যামোমিলার তো আবার স্টেজ আছে, প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, টার্সিয়ারি স্টেজ, স্টেজ আছে তো। টার্সিয়ারি স্টেজের মহিলার কাছে যদি পড়ে যায় কোনো স্বামী, তা তার কেয়ামত সে দেখে গেছে, পরবর্তীতে আর ভোগের কিছু নেই। তাহলে কখনে কি কি পাইলাম আমরা? কর্কশভাষী, অশ্রাব্য, খিটখিট খিটখিট করবে, সবসময় খিটখিটে থাকবে, বিরক্ত, ছোঁয়ানো যায় না, টাচ দিলেই হয় কথা দিয়ে, সাথে সাথে প্রচণ্ড, মানে সারাদিন বিরক্তভাবে থাকে। তার ভিতরে হাসি নাই, আনন্দ নাই, এখানে মনে যেন একদম ধরে আছে, তুমি একটা কিছু করলেই আমি বেঁচে উঠবো। ক্যামোমিলার ঘটনাটা লাগে। এই জন্য আমি নাম দিয়েছি খেকি। খেকিয়ে ওঠে, কথায় কথায় খেকিয়ে ওঠে। তারপরে আবার ওনার ভিতরে একটা স্বভাব আছে, অনিচ্ছা, কথা বলার অনিচ্ছা। ম্যাথমেটিকে পড়ে দেখবেন, কথা বলার অনিচ্ছা। আপনি একটা কথা জিজ্ঞেস করলেন, কেয়ার করলো না, সেখানে কথা বলার অনিচ্ছা। তাইলে এই অ আর ক, এই কহনে বহনে সহনে শেষ করে দিল টোটাল ফ্যামিলি। শুধু ওরে শেষ করে নাই, ফ্যামিলিটাই শেষ করে দিয়েছে, পরবর্তী জেনারেশনকে শেষ করে দিয়েছে। কারণ এই ধারাটা নিয়ে পরবর্তীতে যে বাচ্চাগুলো জন্ম হয়েছে সেগুলো অন্যরকম। আপনাদের ক্যামোমিলা পড়ানোর সময় কলেজে আমি একটা গল্প বলেছিলাম, জমি কিনতে যে ছোট ছোট এক জমির দালালে 3 বাচ্চা, সেই গল্প বলেছিলাম। কুমিল্লার এক গল্প বলেছিলাম, লজিং মাস্টারের সাথে কি ঘটনা ঘটেছিল। চিটাগাংয়ের একটা রোগীর বাচ্চার কথা বলেছিলাম, যে তার মায়ের জন্য বাচ্চা শিশু হাসপাতাল ফেরত হয়ে একদম মুমূর্ষু হয়ে গেল। ঔষধ দিলাম তার মাকে, ভালো হলো বাচ্চা, অথচ হাসপাতাল ফেরত। ওই যে খেকির দুধ খেয়ে খেয়ে, বুকের দুধ খেয়ে খেয়ে বাচ্চা পায়খানার রোগ সারাই না, ঘুমায় না, সারাদিন কেকা করে শুকাই এভাবে হয়ে গেছিল। হাসপাতাল ফেরত দিয়েছে যে বাচ্চা আমাদের বাঁচাতে পারবো না, নিয়ে যান। তার মাকে দেখে মাকে ঔষধ দিলাম, বাচ্চা ভালো হলো। এই হলো ক্যামোমিলা। অসংখ্য গল্প আছে ক্যামোমিলার। আচ্ছা, আপনাদের ক্যামোমিলার যে শীটের ভিতরে আপনারা ছবিগুলো দেখে নেন। এখানে কতগুলো ছবি আছে। বাচ্চা কাঁদে, এখানে বাচ্চার যে একটা কান্নার ছবি দেওয়া আছে। বাচ্চার কান্না আপনারা সুতীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হতে হবে। সব কান্না এক নয়, আগেও বলেছি। মা বোঝে, ভালো মা হলে, অনুভূতিশীল মা হলে বোঝে যে বাচ্চাটা কেন কাঁদছে ওপাশে। সে কি বিছানায় প্রস্রাব করেছে সেই কান্না, নাকি ক্ষুধা লেগেছে সেই কান্না, নাকি সে মলমূত্র ত্যাগ করেছে এই জন্য কান্না, নাকি অসহ্য সে এখন কোলে উঠতে চায় সে কান্না। অনেকেই বুঝে ফেলেন। মা দেখবেন রান্নাঘরে বসে তরকারি কাটছে, বাচ্চা ওই পাশে রুমের ভিতরে কেঁদে উঠছে, সে বলে দেয় আরে বাচ্চার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি যেতে হয়। সে কান্না সুর দিয়ে বুঝে গেছে যে ক্ষুধার কান্নাটা কোনটা। তাহলে আমাদের ডাক্তার হতে গেলে আমাদের অনুভূতি খুব তীক্ষ্ণ হতে হবে। ছবি, একটা বাচ্চার কান্নার ছবি দিয়েছি, কান্নাটার ভিতরে দেখেন, কান্নার ভিতরে চেহারার ভিতরে একটা ক্ষিপ্রতা আছে। সাধারণ কান্না না, বাচ্চাদের সাধারণ যে কাঁদে তারাটি আছে, আর ক্ষিপ্রতার কান্নার ভিতরে আর একটা আগ্রাসী একটা ভাব আছে। এই ছবিটা দেখে নেবেন, শুধু কান্নাটাই দেখেন না, ওই আগ্রাসী ভাবটা দেখবেন অভিব্যক্তির ভিতরে। আমার রোগীরা যখন লক্ষণগুলো বলবে তখনও আপনারা তাদের অবয়বের দিকে তাকিয়ে দেখবেন যে সে কোন জায়গায় কি ভঙ্গিমায়, কি বডি ল্যাঙ্গুয়েজে বলছে, সেটা খেয়াল করতে হবে। যেমন, স্যার আমার না মাঝে মাঝে মাথা ব্যথা হয়, স্যার আমার মাথা ব্যথা আছে। আরেকজনে বললো স্যার কি যে মাথা যন্ত্রণায় আমি ভাষায় বোঝাতে পারবো না। একই মাথা যন্ত্রণা, 3 জনে 3 রকম করে বর্ণনা দিয়েছে। গভীরতাকে মাপ দিতে হবে আপনার।
সে কিন্তু স্কেল দিয়ে মাপ দেয় না, বা আপনার কাছে কোনো স্কেল নেই, আপনার অনুভূতির কাছে স্কেল আছে। তার মানে স্যার আমার মাথা যন্ত্রণা হয়, এটাও মাথা যন্ত্রণা, স্যার আমার খুব মাথা যন্ত্রণা হয়, আরেকজনের স্যার এত মাথা যন্ত্রণা অসহনীয়, জীবনটাই শেষ। তো এই যে চোখ মুখ কুকরে বলল, এই যে কপালে ভাঁজ বলল, স্যার কি যে মাথা যন্ত্রণা, ওই ভাঁজ থেকে আপনার গভীরতা মাপতে হবে। খালি ওই বসে বসে লেখেন আর রোগী বলল আর এইখানে বোমের মতো সব লিখলেন, ওই দিয়ে হোমিওপ্যাথি হবে না। সেন্সেশনে যেতে হবে, গভীরে যেতে হবে। রোগীর চাবি আপনার কাছে, রোগীর মনোকোঠার তালা খুলতে হবে, আলমারি খুলতে হবে, ড্রয়ার খুলতে হবে, খুলে সঠিক জায়গাটা চিহ্নিত করতে হবে। আপনারা দেখেন নাই এখানে রোগী, সেদিন এক রোগী মহিলা বললো, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, মানসিক কোনো সমস্যাই নেই, কিন্তু তার অভিব্যক্তি চেহারার ভিতরে আমি দেখতেছি বিশাল এক মেঘ করে আছে। সেদিন কয়েকজনই ছিলেন আপনারা। লাস্টে যখন কোনো প্রশ্ন ঢুকতে পারছিলাম না, খুব চালাক, সাইকোটিক মেজাম, লাস্টে আমি যখন একটা হট করে প্রশ্ন করলাম যে সর্বশেষ কেঁদেছেন কবে, তা বললো এই একটু আগে, অথচ উনি খুব সুখী, কোনো সময় দুঃখ কষ্ট নেই। এই একটু আগে কেঁদেছি, কেন কেঁদেছি? স্বামীর দেখাই বলো ওনার জন্য, ওনার জন্য। ঠিক আছে, তাহলে কি উনি কিছু ঘটিয়েছেন? যাক, বাকিটা আমি বলবো না, যেহেতু রোগীর ব্যাপার, এগুলো আমানত, সবগুলো বলা যায় না, তার পারমিশন ছাড়া বলা উচিত, পারমিশন দিয়েও বলা উচিত নয় এগুলো। প্রত্যেকের একটা জায়গা আছে, নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব সম্মাননীয় মর্যাদার, আত্মমর্যাদার জায়গা আছে, জন্য সার্ভ করা ঠিক না। আপনারাও সবসময় জীবনের রোগী লিপিগুলো সব মনে করবেন এগুলো আমার কাছে একটা আমানত। এমন এমন রোগী দেখেন না আপনারা, যারা এখানে রেগুলার বসেন, আপনারা দেখেছেন স্বামীর কাছ থেকে লুকিয়ে ডাক্তারের কাছে এসে বলে লক্ষণ, স্বামীর কাছে লুকিয়ে যায়, স্বামীর কাছে বলে না, যেটা বললে স্বামী একটা ভুল ধারণা, বদ্ধ ধারণা নিতে পারে, আমার প্রতি বিরক্তি ধারণা সৃষ্টি হতে পারে, আমার প্রতি অনীহা সৃষ্টি হতে পারে, আপনার কাছে আসে সাহায্যের জন্য, আর সেটা আপনি যদি বাস্ট করে দেন, সেটা উচিত নয়, সেটা ডাক্তারের ধর্ম নয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ছবি প্রথমটা দেখেছেন, দ্বিতীয়টা দেখেছেন, তৃতীয়টা দেখেছেন। তৃতীয় ছবিটাকে আপনারা দেখে অনেকেই একটু ভুল ধারণা করেছেন। তৃতীয় ছবিটা মনে করেছেন যে বাত ব্যথা চাবাচ্ছে, আসলে এটা বাত ব্যথা না, ওটা দেখেন কাপড় কিন্তু খোলা, তার মানে সম্পূর্ণটা দেওয়া যায় না, সৌজন্যতা রাখতে হয়। ওটা হলো একটা প্রসাব বেদনা উঠেছে, বাচ্চা ডেলিভারি করাচ্ছে, তার একটা ছবির খণ্ডাংশ। ঠিক আছে, তারপরে আসে এক বিদেশিনী ঝগড়াটে, আর একটা আছে আমার দেশীয় ঝগড়াটে। দেখছেন ঝগড়ার কৌশল, দেখছেন অ্যাটাকটা দেখেছেন ছবির ভিতরে, যে কতটা ক্ষিপ্রভাবে ঝগড়া করার ভিতরে একটা মাপ থাকে, সে সর্বস্ব দিয়ে ক্ষিপ্রভাবে আক্রমণ করে মহিলা, এত অসহনশীল। আর লাস্টে একটা ব্যথার ছবি দেয়া আছে। ঠিক আছে, ব্যথার ছবি দেয়া আছে। ছবি কথা বলে, যদি আপনি সেই কথাগুলো শুনতে পান, ছবি দেখে ছবির কথা যদি আপনি শুনতে পান, তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। এটাই হলো সেন্সেশন, অনুভূতি। প্রথম যখন প্রেমে পড়েছিলাম, ভালোবাসা দিয়েছেন সবাই পড়েছি কম বেশি, কি একদম যে ডাইরেক্ট আগল দিয়ে বলছে নাকি দাঁড়াও আই লাভ ইউ এরকম বলছে নাকি? ওই একটু তাকানো, একটু দৃষ্টি, একটু হাসি, একটু অ্যাঙ্গেলে তাকানো, একটু মিষ্টি হাসি, এই দিয়েই তো কাজ বুঝে ফেলেছিলাম যে কাজ হয়ে গেছে। তা ডাক্তার যখন হবেন, রোগীরও ছোট ছোট সেন্সেশন, ছোট ছোট জায়গাকে ঠিক জায়গার অনুভূতি থেকে তুলে এনে আপনাদেরও অনেক কিছু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমার এইখানে যে পার্থক্যগুলো দিয়েছি, পার্থক্যগুলো কার? ঔষধের না, এখানে কিন্তু ঔষধের লক্ষণ নেই। আমি কিন্তু আপনাদের পড়াই হলো যে বেসমেন্টটা পড়াই, যেটাকে আমি নাম দিয়েছি আপনাদের গোড়াপত্তন। প্রত্যেকটা ঔষধের প্রথমেই আমি গোড়াপত্তন দিচ্ছি আপনাদের। ফাউন্ডেশনটা তৈরি করে ফেলান, ফাউন্ডেশনটা তৈরি করার তারপরে আমি যদি ফাউন্ডেশন রচনা করে দিতে পারি, তারপরে আপনারা ওর পরে তালা তালা গুছাতে পারবেন। তাই ফাউন্ডেশনের ভিতরে প্রত্যেকটা মেডিসিনের আমি একটা জিনিস দিচ্ছি আপনাদের নতুন, সেটা হলো ড্রাগ, ভেষজ, যেটা দিয়ে ঔষধ তৈরি হয় সেটা ড্রাগ। এই ড্রাগ থেকে ঔষধ তৈরি হয়, কি তৈরি হয়? ঔষধ, মেডিসিন। তারপরে রেমেডি, আরও গুণান্বিত হয়ে আরও রেমেডি পর্যন্ত চলে যায়। হ্যানিম্যান দেখবেন কোনো জায়গায় প্রথম দিকে অর্গানা সূত্রগুলো ভেষজের কথা বলেছেন, তারপরে একসময় ঔষধের কথা, লাস্টের দিকে যে ষষ্ঠ সংস্করণে আছে রেমেডি কথাটা আসছে। তাহলে ভেষজ তার মানে আমি একটা জিনিস থেকে, একটা গাছ থেকে আমি ঔষধ তৈরি করব, সেইটা এনে এটা হলো আমার ভেষজ। কিসের জন্য? এটার ভিতরে ঔষধের গুণাগুণ আছে, এখনো প্রুভিং করা হয় নাই, প্রুভিং করব। প্রুভিং করার পরে দেখলাম যে হ্যাঁ এর ভিতরে এই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে এবং আরোগ্য করার ক্ষমতা আছে, তখন সে চলে যাবে মেডিসিনে। আগ পর্যন্ত ভেষজ, ড্রাগ। বোঝা গেল এটা? তাহলে আমি ড্রাগের সাথে তুলনা দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমরা যে লক্ষণগুলো বইয়ে পাচ্ছি, এটা পাচ্ছি হলো মেডিসিনে প্রুভ করার পরে কি কি পেয়েছি, কিন্তু ভেষজের নিজস্ব একটা চরিত্র আছে।
ভেষজের নিজস্ব একটা চরিত্র আছে, ঠিক আছে? যেমন ইউফেরেশিয়া আমাদের দেখবেন চোখের জন্যই বেশি ব্যবহার হয়। চোখের উপরে তার একটা খুব প্রবল একটা আছে, কর্ম অধিকার রয়ে গেছে। এই পাতাটার ভিতরে যদি আপনি শিরাবিন্যাস দেখেন, দেখেন আল্লাহ তাআলা কতটা করে দিয়েছে। এটা পাতা, এই পাতার ভিতরে শিরাবিন্যাস থাকে না? থাকে। এই শিরাবিন্যাসের ভিতরে ইউফেরেশিয়া গাছের পাতায় শিরাবিন্যাসের ভিতরে এখানে একটা সুন্দর আখি। পাতাটাকে যদি এরকম আলোতে ধরা হয় বা পাতাটা পচে যায়, তারপরে কিন্তু অনেক পাতায় দেখবেন শিরাবিন্যাস থেকে যায়। আমরা গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই দেখেছি, ওই শিরাটার ভিতরে একটা সুন্দর চোখ আঁকিয়ে দেওয়া, এই পাশে একটা এই পাশে একটা, দুটো চোখ, এরকম তার আগে দেখা যায় দুটো চোখ তাকিয়ে আছে। তাহলে কি সুন্দর নিদর্শন দিয়েছে। থুজার ফলগুলো যে দেখবেন একদম সেম আসলে, ছোটো ছোটো গুটি গুটি এরকম আলাল দেখবেন একদম থুজার মতো। তাহলে এগুলো হলো প্রাকৃতিক নিদর্শন। তাহলে ক্যামোমিলার ভিতরেও এরকম কতগুলো, ভেষজের ভিতরে কতগুলো নিদর্শন আছে। যেমন এই ক্যামোমিলাটা যে কৃষকের খেতে হয়, একজন কৃষক যখন সুন্দর করে তার ক্ষেত তৈরি করে, তার ভিতরে যদি এরকম বুনো গাছ হয়, কৃষকের জন্য এটা কি চাপ, বাড়েন একটা চাপ, একটা জঞ্জাল, একটা আগাছা জঞ্জাল না? আমার ওই ক্যামোমিলাও যে ঘরে আনছে, সেও বোঝে কি আগাছা আনেছি, কি জঞ্জাল ঘরের ভিতর ঢুকিয়েছি। না পারে বহিতে, না পারে কহিতে, না পারে সহিতে। ও যেমন পারে না, স্বামীও পারে না, কিছু কর নাই, তার জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। তাইলে এই আগাছা ওই সংসারে যার ঢুকেছে সেটাও আগাছা, এই মহিলা। আবার কৃষকের খেতেও আগাছা। এইবারে আগাছা যখন তুলতে যায় কৃষক, তখন কি হয়? মজাটা কি হোমিওপ্যাথির? এই আগাছা যেদিন তুলতে যায়, কৃষক তো বোঝে না। ওই দিন এসে বাড়ির বউরে বলে গা ব্যথা হচ্ছে, শরীরের ভিতরে ইরিটেশন শুরু হয়ে গেছে, ভালো লাগে না, মেজাজ তীক্ষ্ণ। বউ তো চিন্তা করে সারাদিন মনে রৌদ্রে কাজ করছে, খেতে খাবারে কাজ করছে, স্বামীর এই জন্য আজকের মেজাজ রুক্ষ। ওই ক্যামোমাইল গাছের ফুল, এর যে রেণু লেগেছে, ওর যে সংস্পর্শে আসছে, এইতেই কাজ হয়ে গেছে। ওই দিন সে বিক্ষিপ্ত হয়ে যায় কৃষক। ক্লিয়ার? তাহলে এখানে আমার ন্যাচারালভাবেই একটা প্রাকৃতিকভাবেই কিন্তু আমার এই ভেষজের সাথে একটা তুলনা রয়ে গেছে। 2 নম্বরে যদি আমরা বলি, এখানে আছে আপনাদের 1 নম্বরে আছে, এটা বলা হয় না, 2 নম্বরটা বলা হয়েছে। 1 নম্বরেরটা আছে, এই গাছে দেখেন ছবি দেওয়া আছে, ক্যামোমিলা গাছের ছবি দেওয়া আছে, ফুলের ছবি দেওয়া আছে, ফুলকে প্রচ্ছদ করেও ছবি দেওয়া আছে। এই ক্যামোমাইল গাছটা কিরকম দেখেন, নলাকার, লম্বা, এবং গাছটা খুব তেজি মানে বলতে বোঝাচ্ছি কৃষকের ক্ষেতে জন্মায়। দেখেন এখানে ছবি দেওয়া আছে, কি পরিমাণ ঘনভাবে সৃষ্টি হয়েছে, ওখানে বংশ বিস্তার করেছে, খুব তেজি। আমার ক্যামোমিলা মহিলা কি লম্বা, পাতলা, তেজির কথা তো বলাই লাগে না, তো বলেই ফেলেছি এতক্ষণ, প্রচণ্ড তেজি। ঠিক আছে? শুধু ওই ঝগড়া করেই থামে না, ওনার কয়েক ফ্যামিলির ভিতরে উনি রানী। ওরে ভয় পায় বাড়ির হাঁস মুরগিও, বাড়ির কুকুর বিড়ালও ভয় পায়। তাহলে এই হলো আমাদের ন্যাচারাল সাথে সুবিধা। তার মানে আমার ক্যামোমাইল গাছ লম্বা, সরু, এই ছবিতে দেখবেন আমার ক্যামোমিলার রোগীও এরকম লম্বা, সরু, প্রচণ্ড তেজি, এবং সংসারের আগাছা অনিয়ন্ত্রিত। কৃষকের খেতে যেমন অনিয়ন্ত্রিত ছিল, যে এই গাছগুলোর মধ্যে উঠাইতেই পারে না, কারণ এই গাছের ভিতরে অসংখ্য ফুলগুলো দিয়ে দেখেন যে এতগুলো ফল ওই কৃষক উঠে নিয়ে যায়, আবার বাচ্চা তৈরি হয়। অনিয়ন্ত্রিত। আমার ক্যামোমিলার মহিলা কি ফ্যামিলিতে অনিয়ন্ত্রিত? কোনো মাত্রায় নিয়ন্ত্রণ করা গেছে কোনো কারণে? গেছে? ও ঈদের বোনাস দিয়ে যদি দিদা যে তোমার এবার এখন গহনা দেবো, তুমি একটু ভালোভাবে ঠান্ডা করে ঝগড়াঝাটি করো না, ওই শোনা পর্যন্ত শেষ 2-4-5 দিন ওই যাই সেই আবার ভিতর থেকে প্রস্ফুটিত হয়ে উঠবে, ফুল ফুটবেই, তার চারিত্রিক ফুল ফুটবেই। আচ্ছা, তারপরে ফ্যামিলি পেইন বলেছি, যে ক্যামোমিলা যার ফ্যামিলিতে আছে সেটা একটা ফ্যামিলি পেইন সব সদস্যদের জন্য। আমার কৃষকের ফার্মার ও বলছিল স্যার, এই কি জানি বলছিল যে এফপি স্যার, এফপি আর এফপি, দুটোই এফপি। স্যার এই এফপি কথাটার অর্থ কি? এফপি কথাটার অর্থ হলো, একটা হলো ফ্যামিলি পেইন আর একটা হলো ফার্মার পেইন। এবার পেয়েছ এফপির অর্থ কি? তার মানে আমার ক্যামোমিলার দুটো ভালো সংকেত। তার মানে আমার কৃষকের ক্ষেত্রে যে ছিল, ওটা কৃষকের জন্য একটা পেইন ছিল না,
যে আগাছা হয়েছে এই জন্য আবার লেবার কস্ট দিতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, নিড়ানি দিতে হবে। তাহলে যেমন কৃষকের জন্য যেমন ক্যামোমাইল পেইন, ফার্মার পেইন, এটা আবার এই রোগীটাই আবার ফ্যামিলি পেইন। আচ্ছা, গেল 2 পেন। তাহলে ওই একটা কথা আছে, আবার অনেকেই রাগ করতেছে যে স্যার আজকের মনে হয় মহিলাদের একেবারে ই করে দিচ্ছে, আবার পালসিটিলা যখন পড়াবো তখন আপনাদের আবার তুলে দেবো। ঠিক আছে, সবই আছে সমাজে। এই ক্যামোমিলা খুঁজতে কি আমরা এর ভিতরে হয়তো না থাকতে পারি, কিন্তু আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, মা, খালা, চাচা, ফুফু, এদের ভিতরে নেই? আছে না? অবশ্যই আছে। এদের জন্য ঔষধ হলো আমাদের ক্যামোমিলা। আল্লাহ তালাই দিয়ে দিয়েছেন যে তোমার সমাজ ব্যবস্থাপনায়, আমরা আগে কজেশনে এখানে যে ফাউন্ডেশন দিয়েছি এর ভিতরে কতগুলো লক্ষণ দিয়েছি না, যে কি কি কারণে হয়? মায়াজম, হরমোনের প্রভাব, স্নায়বিক প্রভাব, তারপরে খনিজ লবণের অভাব, এইগুলোর জন্য তো এই রোগীটা তৈরি হয়। পিত্তাতে আমাদের পিত্তপ্রবণ রোগী, ক্যামোমিলা পিত্তপ্রবণ রোগী। এই যে পিত্তের আধিক্যতার জন্য এই ধরনের সমস্যাগুলো হয়, এগুলোর জন্য ক্যামোমিলারে খুব খারাপ বলা চলবে না, সে তো রোগী। কিন্তু আমরা করি কি, 1 ফোঁটা ক্যামোমিলা না দিয়া, একজন হোমিওপ্যাথির কাছে না দিয়ে আমরা উকিলের কাছে যাই, কি করে ডিভোর্স করা যায়, এই কাজটা করি ভুলের জন্য, আমাদের বিচক্ষণতার অভাবের জন্য। হোমিওপ্যাথির ভিতরে যে এত সুন্দর জিনিস রয়ে গেছে, এগুলো আমরা খেয়াল করি না। বড় জোর ওই দুই একবার মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমার বউটা খুব অনিয়ন্ত্রিত, অমুক সমুক এ বুদ্ধিটিতে নিয়ে গেছে, সে করছে কয়দিন ঘুম পড়ানো ঔষধ দিয়ে ঘুম পড়াই রাখছে, ওই কয়দিন ভালো ছিল। আবার কবিরাজের কাছে যায়, তাবিজ নিতে যায়, কোনো কিছু তো কাজ হবে না, ঘুরে ফিরে ক্যামোমাইলের একটা ডোজ চায় সে, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে একেবারে সরাসরি তার জন্য দিয়ে দিয়েছে। আমাদের চিনতে দেরি হচ্ছে, বুঝতে দেরি হচ্ছে, সমাজের মানুষের বুঝতে দেরি হবে। আর এই দেরিটা হবে না যদি আপনারা উঠে আসেন। আপনারা উঠে আসলে আর দেরি হবে না, কারণ এই কোয়ান্টিটির দরকার নাই, কোয়ালিটি তৈরি করেন, কোয়ালিটি তৈরি করেন, তাহলে আমাদের কাছে আসবে। হোমিওপ্যাথির যতটুকু দুর্নাম আছে, যতটুকু কলঙ্ক আছে, সব আমরাই রচনা করেছি। কেউ সাইনবোর্ড দিয়ে, হ্যান্ডবিল দিয়ে, মাইক দিয়া এভাবে করে নাই, আমরাই করেছি। তার মানে আমি চিকিৎসক, দেখবেন আমাদের কাছে মাঝে মাঝে ও হোমিওপ্যাথি দেখবেন, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি। কোন হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছ? সে হোমিওপ্যাথ কিনা? খালি হোমিওপ্যাথি ঔষধের বোতল থাকলে হোমিওপ্যাথি ডাক্তার নয়। কারণ আমাদের দেশে রোগীরা তো এগুলো বুঝবে না, তারা চিন্তা করছে ওইখানে অসংখ্য বোতল দেখছি, এত সব হোমিওপ্যাথি ডাক্তার, ঔষধ খেয়ে ব্যর্থ হয়ে গেছে, আর হোমিওপ্যাথি দেখাবে না। কিন্তু যারা দেখিয়েছে সে তো ডাক্তারই না, হোমিওপ্যাথ না। এই জন্য দুর্নামটা হয়ে গেছে। এই জন্য আমি বলি সবসময় যে আমাদের কপালে যতটুকু কলঙ্ক সব আমাদেরই রচনা করা, আমাদেরই সৃষ্টি করা। তাহলে আপনারা কোয়ালিটি তৈরি করেন, এত সংখ্যার ডাক্তার দরকার নাই। একটা রোগী যখন নির্ভর হবে যে আমার এই চিকিৎসার ভারটা আমি কার কাছে দেবো, সেই নির্ভরশীল ডাক্তার হন, তাকে আরোগ্য করেন। আগের জমানায় দেখেছি, আগের জমানায় কাঠের ঘর ছিল, কাঠের ঘরের দোতলা পাটাতন থাকতো, পাটাতন বলে। ওই পাটাতনের নিচে একটা কাঠ থাকতো, ওই নারিকেল গাছ বা তাল গাছের এই দিয়ে বানাই দিত, এটাকে বলা হয় আড়া। আপনারা কি বলেন? এক এক অঞ্চলে এক এক রকম আড়া বলে। ওই আড়ার উপরে সুন্দর করে বাণী লেখা থাকতো, বিভিন্ন ধরনের বাণী লেখা থাকতো, যারা লিখতে পারতো তারা বাণী বুনি লেখা থাকতো। ওই সংসার সুখের হয়, রমণীর গুণে, ওই অমুক সমুক ইত্যাদি লেখা থাকতো। তাহলে এই যে সংসার সুখের হয় রমণীর গুণে, ক্যামোমিলার স্বামী এই কথা শুনে কি করে? বুরুকুটি করে। ঠিক আছে, সংসার সুখের হয় রমণীর গুণে বুরুকুটি করে, ক্যামোমিলার স্বামী এই কথা শুনে। তার কাছে নাই, ওরে বাবা আমি আনিছি, সংসার সুখের হয় রমণী না কি হয় আমি দেখেছি, ও বুরুকুটি করে। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী ভেষজের পার্থক্যগুলো আমরা দেখি। আমাদের এই ক্যামোমিলা, এই যে বাহ্যিক কয়েকগুলো পার্থক্য দেখলাম আমরা, এগুলো একেবারে একেবারে ছোট পার্থক্য। ভিতরের আভ্যন্তরীণ ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে আরও বিস্মিত হবেন। ওই যে বললাম, কয়টা বলেছিলাম, কয়টা অ্যালকালয়েড? 120টা ইতিমধ্যে বিজ্ঞান তৈরি করেছে, মানে খুঁজে পেয়েছে। এরপরে যে পাবে না, আরও যে নেই, এটার বলার কোনো অবকাশ নেই। এখন 120টার থেকে তো আর আমরা আলোচনা করতে পারবো না, এটা সম্ভব নয়। এর থেকে 6 থেকে 7টা অ্যালকালয়েড সম্পর্কে আমরা বলবো। কয়টা? 6 থেকে 7টা। এর ভিতরে একটা আছে অ্যান্টিভাইরাল অ্যালকালয়েড। এই অ্যান্টিভাইরাল অ্যালকালয়েডটা কী করে জানেন? এটা দিয়া অ্যালোপ্যাথি অ্যালকালয়েডটা তো সবাই বোঝেন। তার মানে এই ফুল থেকে ওর ভিতরে বিভিন্ন উপাদান আছে, সেই উপাদানগুলোকে বিচ্ছিন্ন করে ভাগ করে তুলে এনে আলাদা করে বোতলজাত করে ফেলানো, একটা কেমিক্যালস তৈরি হয়ে গেল অ্যালকালয়েড। তাইলে
আমার যে অ্যান্টিভাইরাল যে অ্যালকালয়েডটা আছে এইটা দিয়ে অ্যালোপ্যাথিরা ঔষধ তৈরি করে কি কি জানেন? সেটা হলো ব্যথানাশক ঔষধের ভিতরে আছে, সেটা হলো জীবাণুনাশক ঔষধের ভিতরে আছে, সেটা হলো আমাদের যে ফোলা, বিভিন্ন জায়গায় ফোলে, এই সমস্ত জায়গায় যে ঔষধগুলো ব্যবহার করে ওর ভিতরে আমার এই অ্যান্টিভাইরাল কেমিক্যালসটা আছে। অ্যালোপ্যাথি বিভিন্ন সময় যে ঔষধগুলো কিনেন ওখানে কিন্তু অনেক সময় ফর্মুলা দেওয়া থাকে। অ্যান্টিভাইরালটা গেল এক। 2 নম্বরে আমরা যদি বলি ওর আরেকটা অ্যালকালয়েড আছে, সেটা হলো লুটেলিন। লুটেলিন একটা অ্যালকালয়েড আছে। এই লুটেলিনটা পড়ে দেখবেন বাত জাতের আছে ফ্যামিলিতে, যারা বাতের ঔষধ খায় ওই ঔষধ প্যাকেটে পড়ে দেখবেন এখানে লেখা আছে কত পার্সেন্ট দেয়া। অ্যালোপ্যাথিতে অনেকগুলো কম্বাইন্ড কেমিক্যালসের ঔষধ, ওইখানে দেখবেন পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা 5%, এটা 4%, এটা 10%, এটা 90% এমন লেখা থাকে বিভিন্ন সময়। ওই জায়গায় যে দেখবেন বাতনাশক ঔষধের ভিতরে লুটেলিন একটা কথা আছে। তার মানে কি, তুমি লুটেলিন কোথায় পেয়েছো? আমার এই ক্যামোমাইল ফুলের ভিতর থেকে নিয়েছো, নিয়ে কি করেছো? বাতের ঔষধ তৈরি করেছো। আমার ক্যামোমিলা ব্যথার ঔষধ, বাতের ঔষধ, প্রস্রাব বেদনার ঔষধ, মাথা যন্ত্রণার ঔষধ, আদার্স অন্যান্য যে ব্যথার আছে সেখানে ক্যামোমিলা আমার ব্যথানাশক ঔষধের কাজ করে দেয়। তার মানে আমারও ব্যথা নাশ করে, তোমাদেরও ব্যথা নাশ করে এই ক্যামোমাইল থেকে। তারপরে আছে অ্যাপেজেলিল, ঠিক আছে, অ্যাপেজেনিন একটা কেমিক্যালস আছে বা উপকার আছে, অ্যাপেজেনিন। অ্যালোপ্যাথিতে এটা দিয়ে ঔষধ তৈরি হয় সরাসরি এই অ্যাপেজেনিন দিয়ে। কির জন্য হয় জানেন? সেটা টিউমারে ব্যবহার হয়। তার মানে টিউমারকে রোধ করার জন্য, জায়গার তো জায়গার জন্য, তারা তো আসলে ভ্যানিশ করতে পারে না অপারেশন ছাড়া, কিন্তু এই কিছুদিন স্থগিত রাখার জন্য। এই যেমন আমার একটা রোগী আছে বর্তমানে ব্রেনে টিউমার, ইন্ডিয়া থেকে আসছে, তারা ঔষধ দিতে যে কিছু করার নেই, আপনার অপারেশন করতে হবে। আপাতত আপনাকে এই ঔষধটা দিলাম, আপনি প্রস্তুতি হয়ে বাংলাদেশ থেকে আবার আসেন, আপনার অপারেশন করতেই হবে, ঠিক আছে। তার মানে কি স্থগিত করে রেখে দাও যেন এটাকে না গ্রোথ আর না হয়। তাহলে আমার এই অ্যাপেজেলিন যে কেমিক্যালসটা আছে বা উপখারটা আছে, এটা দিয়ে টিউমার নিরোধক ঔষধ তৈরি করা হয় অ্যালোপ্যাথিতে। এগুলো নেটে সার্চ দিলে আপনারা পাবেন। আর একটা আছে আমাদের ফার্সেসিন। ফার্সেসিন একটা উপকার আছে বা আমার একটা অ্যালকালয়েড আছে। এটা হলো রক্ত স্বল্পতা, আমাদের যে অ্যানিমিয়ার রোগীগুলো আছে অ্যালোপ্যাথিতে, ওদের ঔষধের ভিতরে ঔষধ তৈরি করতে হলে এই ফার্সেসিন কেমিক্যালসটা ওখানে দেখা হয়। আমার এই ক্যামোমিলা ফুল থেকে নেয়া ফার্সেসিন। দেখেন, আমি সেদিন ওই বলেছিলাম যে খুব বেশি পার্থক্য না অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে, শুধুমাত্র পদ্ধতিগত কিছু পার্থক্য, কিছু পার্থক্য। আমরা ঔষধটাকে পোটেন্ডাইজেশন করে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে, আমরা সেদিন ওখানে বলেছিলাম কথাটা, পোটেন্ডাইজেশন করে আমরা উপরে উঠে গেছি, শ্রেষ্ঠত্বের জায়গায় চলে গেছি। যার জন্য যতটুকু প্রয়োজন, যে শক্তির প্রয়োজন রোগকে ধ্বংস করার জন্য, যে শক্তিতে রূপান্তর করা উচিত, কারণ ঔষধ তো একটা শক্তি। রোগ শক্তির বিরুদ্ধে যে যুদ্ধ করে, আমার ঔষধ রোগ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে না, তো যুদ্ধ করবে যার বিরুদ্ধে, যে শত্রুর বিরুদ্ধে রোগ, তার সমকক্ষ বানিয়ে বা তার চেয়ে বেশি ক্ষমতাবান পাঠিয়ে তারপর তাকে পাঠাতে হবে। সেই ক্ষমতা তৈরি করার ক্ষমতা একমাত্র হোমিওপ্যাথির রয়েছে। তার মানে যে অবস্থায় রূপান্তর করে শক্তি দিয়ে রোগের বিরুদ্ধে নিয়োগ করতে হবে, সেই শক্তিটা আমরা তৈরি করতে পারি, বিভিন্ন শক্তি। আমরা এখান থেকে শ্রেষ্ঠ হয়ে গেছি। আর তাদের কাছে এটা নাই, 200 mg 500 mg কাজ শেষ। আর আমাদের এমজির আর অভাব নেই, বোতলের পর বোতল এমজি করতে করতে যাচ্ছি আমরা। তারপরে আছে আর একটা উপকার আছে অ্যাজুলিন। নামগুলো আসলে খুব কঠিন। অ্যাজুলিন দিয়ে কি তৈরি হয়? পেশি সংকোচন হয় মাঝে মাঝে, একটা রোগ আছে আমাদের জানেন, পেশি খিচে আসে, পেশি ব্যথা, পেশি খিচে, সংকোচিত ব্যথা, ক্রাম্পিং পেইন আপনাদের পড়িয়েছিলাম, ঠিক আছে। সেই সংকুচিত যে ব্যথাগুলো অ্যালোপ্যাথির রোগীরা আসে, যে স্যার আমার এনে বাতে খিচে আছে, ব্যথাটা খিচে আছে, আমার এই মাংসপেশিটা খিচে ধরে আছে, তখন যে ঔষধটা তৈরি হয় অ্যাজুলিন নামে সরাসরি ঔষধ আছে। তারপরে অ্যালজিন যে ঔষধটা আছে, দেখবেন ওরা কি জন্য অ্যালজিন, আজকেরই সার্চ দিয়ে দেখবেন ওদের ঔষধ আছে অ্যালজিন। এই অ্যালজিনের ভিতরেই আছে আমার এই অ্যাজুলিন কেমিক্যালস। কোথা থেকে আসছে? এই আমার এই ক্যামোমিলার থেকে আসছে। তাহলে আমরা পেশির ব্যথায় ব্যবহার করব, আমরা রক্ত স্বল্পতায় ব্যবহার করব। তাহলে কি শুধুমাত্র বাচ্চা প্রসাব করে এখানে বেঁধে রাখবো, আমরা পশিতেগারে বেঁধে রাখবো ক্যামোমিলাকে? কখনোই না। আমার সেই ফোলা, জীবাণুনাশক, টিউমার, এখানে আরও একটা আসতে যাবেন, শেষে এসে বলতেছি সেটা,
আরও আশ্চর্য হবেন ক্যামোমিলা সম্পর্কে। তাহলে অ্যাজুলিন কি করে? মাংসপেশির সংকোচন রোধ করে, ওখান থেকে রোগীকে আরোগ্য দিচ্ছে, ঠিক আছে। তারপরে আর একটা নাম আছে, এটা সবচেয়ে বেশি ঘটে, সেটা হলো বিসাবোলোল। এটা কি করে জানেন? এটা হলো অ্যালোপ্যাথি মানসিক যে ডাক্তারগুলো আছেন তারা এটা বেশি ব্যবহার করেন। মানসিক যে উত্তেজনা, এইটাকে রোধ করার জন্য, যখন উত্তেজিত হয়ে যায় যে সমস্ত পাগল টাগল রোগীগুলো নয়, তখন এই বিসাবোলোল কেমিক্যাল থেকে যে ওষুধগুলো তৈরি সেগুলো তাদের উপরে প্রয়োগ করা হয়। কিসের জন্য? তোমার উত্তেজনা কমাও, মানসিক চাপ কমাও, হাইপার টেনশন এটাও রোধ করা। হাইপার টেনশন যত ওষুধগুলো আছে অ্যালোপ্যাথি, সেখানে এই বিসাবোলোল কেমিক্যালস আছে। তাই দেখেন আমরা হোমিওপ্যাথি কত বিস্তর, কোথায় আগানো আমরা, কিন্তু আমরা জানি না, আমরা বুঝি না। আমরা শুধু ওই বোতলকে ধরে রাখি, এই আমার হোমিওপ্যাথি বোতলের চিপির ভিতরে আমরা সীমাবদ্ধ হয়ে আছি। আচ্ছা, তারপরে আর একটা আছে ফ্লাভোনয়েড। ফ্লাভোনয়েড আর একটা উপকার বা আর একটা উপবিষ বা আর একটা অ্যালকালয়েড, যেটা আশ্চর্য হবেন বলেন, সেটা কি করে জানেন? ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সারের যত ঔষধ তৈরি হয় সেইখানের ভিতরে এই ফ্লাভোনয়েড খাট্টা রয়ে গেছে, বহু খাট্টা রয়ে গেছে। এবং কেমোথেরাপি ঔষধ তৈরি হয় এই ফ্লাভোনয়েড দিয়া। তার মানে আমার ওই আগাছা শুধু আগাছাই নয়, আমার আগাছা দিয়া অনেক অনেক ওষুধ ক্যান্সার থেকে। তাহলে আমরা আজকের থেকে শুধুমাত্র, আচ্ছা তাহলে দেখেন ক্যামোমিলাকে কি শুধুমাত্র আমরা ওই রাগী আর ওই রাগী মায়ের দুধ খেয়ে বাচ্চার পাতলা পায়খানা, পেটে ব্যথা, ঘুম হয় না, আর প্রসব বেদনার সময় শুধু এই তিনটা জায়গায় যেন আমরা বেঁধে না রাখি। ঔষধকে চেনেন, গভীরে যান, মূল কাজ কি তারা সেটা শেখেন, তাহলে হোমিওপ্যাথিকে আপনি জায়গায় নিয়ে যেতে পারবেন। বড় বড় রোগ আপনি ছোট ছোট ঔষধের ভিতরেও সাদৃশ্য এসে যেতে পারে। এখন যখন এরকম একটা ক্যান্সারের রোগী আসবে, আমি নিজে ব্রেস্ট ক্যান্সারের পরে আমি ঔষধ ব্যবহার করেছি এবং সুন্দর রেজাল্ট পেয়েছি। কিসের জন্য? ওই চরিত্রের সাথে মিলিয়ে, ক্যান্সারের চরিত্র মিলাই নাই, ওই বিক্ষিপ্ত মহিলা, ওই অসহনীয় মহিলা, ওই অশ্রাব্য মহিলা, ওই অসহনশীল মহিলা, তার ব্রেস্ট ক্যান্সারে আমি এখানে ব্যবহার করেছি। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের ক্যামোমিলার সংক্ষিপ্ত আলোচনা। বাকি যে 2-3টা ক্লাস হবে ক্যামোমিলার পরে, এখানে আপনাদের ঔষধটা ভাগ করেছি। যেমন এটা দিলাম, এই যে লেকচারটা হলো, এটা শুধুমাত্র গোড়াপত্তন, তার মানে একটা ভূমিকা, ফাউন্ডেশন তৈরি করা। ফাউন্ডেশনের পরেই আমরা দিই একটা তুলনা, ড্রাগের সাথে ভেষজের তুলনা। তারপরেই আছে পঞ্চ অলঙ্কার, ফিফথ অর্নামেন্টস, আপনাদের যে সেটা দেওয়া আছে ফিফথ অর্নামেন্টস, তার মানে 5টা অলঙ্কার। ক্যামোমিলার 5টা, প্রত্যেকটা ঔষধেরই এভাবে সৃষ্টি করা, আমার প্রত্যেকটা ঔষধই আমি এভাবে সৃষ্টি করছি একই ফর্মুলায়। তার মানে পঞ্চ অলঙ্কার, প্রত্যেকটা ঔষধের 5টা অলঙ্কার আমি নিয়ে আসছি। পঞ্চ অলঙ্কার 5টা, আমরা আংটি পরি না, তা প্রত্যেকটা ঔষধে আমরা এই পঞ্চ অলঙ্কার সৃষ্টি করবে। তারপরে আছে আমার কেন্দ্র এবং পরিধি, এরকম একটা ছক আছে, কেন্দ্র এবং পরিধি। তার মানে ঔষধটা কোন জায়গা থেকে, কেন্দ্র থেকে শুরু হয়ে পরিধি কত বিস্তার করলো, তার একটা দেখেন টেবিল আছে। তাহলে টেবিলটা পড়ে নিয়ে একটা ধারণা নেবেন, কেন্দ্রে যেয়ে বসবেন, ওইখানে ঔষধ নির্বাচন করবেন। তারপরে আছে সেন্ট্রাল সেন্সেশন বা কেন্দ্রীয় অনুভূতিটা কি, মাইন্ডের কেন্দ্রীয় অনুভূতিটা কি। একটা রোগীর যা কিছু হয় না, তার লাস্টে একটা কেন্দ্রীয় অনুভূতি থাকে, কেন্দ্রীয় একটা অনুভূতি থাকে। সেই কেন্দ্রীয় অনুভূতিটা খুব সুন্দর জায়গা, যে আমি সব মিলিয়ে রোগীর যা কিছু বললো তার কেন্দ্রটা কি চায়, সেটা হলো সেন্ট্রাল সেন্সেশন। তারপরে আর একটা আছে হলো সামারি বা অ্যাসেন্স বা সারমর্ম, সারাংশ। আমি যে এত বড় ঔষধটা পড়লাম, সেটা ছোট্ট একটা কথায় সারাংশটা কি, এ বের করতে হলে চিন্তা করতে হবে। এবং চিন্তা করেন, অনুসন্ধিৎসু পড়া পড়েন, অনেক লাভ হবে। সন্ধান করে পড়েন একটা, যে আমি কী কী খোরাকি নেব, কী কী খোরাকি নেব, সেটা কী কী পয়েন্ট নেবেন, তার একটা ফর্মুলা দেবো খুব তাড়াতাড়ি আপনাদের, যে একটা ঔষধ পড়ার সময় কী কী অনুসন্ধান করবেন আপনি ওর ভিতরে, ঠিক আছে। সেটা অনুসন্ধানের একটা ফর্মুলা হলো, আমি ডাক্তার হচ্ছি, কি হব, যে রোগী সেবা দেবো, চেম্বার করব, তো সেইখানে আমার কি লাগবে, সেই জিনিসটা এখনই আপনার বুঝতে হবে, যে আমার কি কি লাগবে চেম্বারে। যেমন আমি যদি আজকে ঢাকায় যাই, তাহলে আমি বাড়িতে বলবো যে ব্যাগটা গুছিয়ে রেখো, আমি ঢাকায় যাব। তাহলে আমার ব্যাগের ভিতরে কি দেবে, যে ঢাকায় যাবে, তাহলে একটা টাওয়ালে বা গামছা, আমার টুথব্রাশটা, টুথপেস্টটা, আমার শেভিং রেজারটা, এগুলো আমার একদম একান্ত প্রয়োজন, ওখানে লাগবে আমার ওখানে যে। তারপর ঢাকায় কী কাজে যাচ্ছি, হোমিওপ্যাথিক বোর্ডে যাবো এই কাজের জন্য, তাহলে সে ফাইলটাও দিয়ে দিতে হবে। তাহলে আমার প্রয়োজন কোথায় হবে, ঢাকায় যে রেডি করে নিতে হচ্ছে আমার এখনই, বাড়ি থেকেই।
এখন যদি আমি বলি ঢাকা যাই, তুমি দিয়ে দাও ব্যাগ ভরে ইচ্ছা মতো, দিয়ে দিল ল্যাব তোষক খাতা বালিশ অনেক কিছু দিয়ে দিল, দিয়ে আমার কাজে লাগবে? তাহলে আপনি ডাক্তার হয়ে কি কি লক্ষণ আপনার কাজে লাগবে, কোন কোন জিনিস, সেই জিনিসটা এখন বুঝতে হবে, এখন খুঁজতে হবে, এখন পড়তে হবে, এখন সাজাতে হবে। আচ্ছা, ওটা আমি একটা সংজ্ঞা দেবো, সেই সংজ্ঞাটার ভিতরে কি কি আছে, সংজ্ঞাটার ভিতরে সব শব্দগুলো চলে আসবে যে আমার প্র্যাকটিস জীবনের সম্বলগুলো কি কি, আমার কি কি করে, একটা সংজ্ঞার ভিতরে আমি সব বসিয়ে দেবো। আচ্ছা, তারপরে আছে আমার নির্বাচক সহায়ক কতগুলো লক্ষণ থাকবে। ধরুন আমি 4-5টা পঞ্চ অলঙ্কার দিয়ে রোগীটি ধরুন, সেটাকে কনফার্ম হওয়ার জন্য আরও কতগুলো আমার লক্ষণের প্রয়োজন, নির্বাচক সহায়ক লক্ষণ, যেটা আমি রেপার্টাইজ করে দিয়েছি, রেপার্টারি করে দিয়েছি এই লক্ষণগুলোর সাথে, যে আমার এই সাদৃশ্য লক্ষণগুলো কী কী লক্ষণে পেয়েছে, সেখানে আমি কতগুলো লক্ষণ দিয়েছি, সাথে সাথে রেপার্টারি করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু রেপার্টারিতে আমি একটা জিনিস দেই নাই, অনেকেই দাবি করেছেন এটা যে স্যার এটাগুলো একটু কালির ব্যবহারটা 3 কালিতে করে দেন। আধুনিক আমার কালার শিট, সবই কালার শিট, সব কালার শিট, কিন্তু আমি পারছি না কোনটা রেপার্টারিতে যে আমি কালার দিচ্ছি না, কারণ এইখানে আমার একটু হয়তো আমার দুর্বলতা হোক বা যাই হোক, বা আমার ঘাটতি হোক, বা আমার একরেখা ভাব হোক, আমি ওইখানে লক্ষণকে র্যাঙ্কিং করতে চাচ্ছি না। ঔষধকে র্যাঙ্কিং করার চেয়ে রোগীর রোগ কতটুকু বলো সেইটাকে র্যাঙ্কিং করা আমি মনে করি বেশি। ওই যে একটু আগে অভিনয় করে দেখাইলাম মাথা যন্ত্রণা হয়, আমার মাথা যন্ত্রণা হয়, স্যার কি অসহনীয় মাথা যন্ত্রণা, সেইটাকে র্যাঙ্কিং করেন যে কত প্রবলভাবে বলেছে। এখন আমি একটা জানলাম বেলেডোনা মাথা ব্যথা শ্রেষ্ঠ ঔষধ ধরে নিলাম, কিন্তু আমার রোগীর মাথা যন্ত্রণা হচ্ছে অল্প, কিন্তু ঔষধটা দিলেন আপনি 3 গ্রেডের, ওখানে লেখা আছে লাল কালি দিয়া, তাহলে কেমন হলো ব্যাপারটা? এই র্যাঙ্কিংয়ের জন্য অনেক সময় নবাগতদের ভুল হয়। তার মানে এইটা লাল কালি দিয়ে দিয়েছে, এইটা শ্রেষ্ঠ, এইটা সবুজ কালি, এটা 2nd গ্রেড, এটা কালো কালি, এটা 3rd গ্রেড। অথবা রেপার্টারি যেভাবে করা আছে, মোটা অক্ষরে করা, বাঁকা অক্ষরে করা, সাধারণ অক্ষরে করা, এভাবেও আছে। আমি ওইটা করতে চাচ্ছি না, আমি অ্যাভারেজ করতে চাচ্ছি কোন কোন মেডিসিনের ভিতরে মাথা যন্ত্রণা আছে, তারপরে সেন্সেশনে মাথা যন্ত্রণা ডান বাম অমুক সমুক এগুলো আলাদা করে দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু একটা ঔষধকে এভাবে স্বাবলম্বী করে দেওয়া, এটা কিছুটা ভুল হয়। এগুলো অভিজ্ঞতা থাকলে তখন এগুলোর ব্যবহারটা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি আছি, তাহলে নির্বাচক সহায়ক কতগুলো আমরা লক্ষণ দিয়েছি, তার মানে যেটাকে আমরা বলেছি সিলেকশন হেল্পফুল সিমটম। তারপরে আমরা একটা পদবি দিয়ে দিয়েছি, টাইটেল, প্রত্যেকটা ঔষধের একটা টাইটেল আছে, এক কথায় একটা টাইটেল দেওয়া। যেমন আমরা এর আগে দিয়েছি ক্যামোমিলার টাইটেলটা কি, হোমিওপ্যাথির ঘুম পড়ানি মরফিয়া, এক কথায় একটা টাইটেল দিয়েছি, হোমিওপ্যাথির ঘুম পড়ানো মরফিয়া, মরফিয়া দিয়েও ঘুম পড়ানো হয়। তার মানে আমাদের ঘুম পড়ানি ঔষধ হলো ক্যামোমিলা। ক্যামোমিলায় রাগে ঘুমায় না, যন্ত্রণায় ঘুমায় না, তাই যন্ত্রণা এবং সাথে ঘুমানোর জন্য আমাদের ক্যামোমিলা খুবই ভালো মেডিসিন। এখন ঘরে মিলিয়ে আবার ব্যবহার করেন না যে স্যার আমার রোগী ঘুমায় না, বা একজন আইসে স্যার ঘুমাসি না, এখন সেই ঠান্ডা মস্তিষ্কে সেই মহিলা সংসারে অশান্তির জন্য হোক বা অন্যের জন্য হোক বা এই গরমের প্রকোপে হোক, এরে ক্যামোমিলা দিয়ে ঘুম পড়াতে যেন না, ক্ষতি আছে, এই কাজটা করেন না। ঠিক আছে, ওই বিক্ষিপ্ত নারীর ঘুম না পড়ানোর জন্য বা কারণ ঘটিত যে কজেশন যেগুলো আছে এর জন্য যদি ঘুম না পড়ে থাকে, সেখানে ক্যামোমিলা দিয়ে ঘুম পড়ানোর চেষ্টা করেন। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ওষুধের একটা টাইটেল আছে। শক্তি মাত্রা সম্পর্কে একটা বলা আছে, সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো শক্তি মাত্রা সম্পর্কে কোনো নির্দেশনা দেয়া। কারণ শক্তি মাত্রার নির্দেশনা দেওয়াটা এটা একটা আদৌ উচিত না। কেন উচিত নয় কেউ বলতে পারবেন? কেন উচিত নয়? কারণ আমি শক্তি মাত্রা সম্পর্কে বলার কে? আপনার রোগীটা তো আমি দেখি নাই। ওই যে একটু আগে বলেছিলাম রোগীর স্টেজ আছে, প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, টার্সিয়ারি স্টেজ। আপনার রোগীটা কোন স্টেজের আমি দেখি নাই, আমি কি করে বলবো ক্যামোমিলা সব 200 দাও? এটা আদৌ দেওয়া সম্ভব নয় শক্তি সম্পর্কে। এটা আপনার রোগের পরিমাপ, রোগীর জীবনী শক্তির পরিমাপ, রোগীর মায়াজমেটিক পরিমাপ, রোগীর স্নায়বিক বা বহনের ক্ষমতার পরিমাপের উপর নির্ভর করবে শক্তি এবং মাত্রা। এখানে আবেগের কোনো জায়গা নেই। ঠিক আছে, তাহলে মশা মারতে কামান দাগানো একটা কথা আছে। একটা মশা আসছে সিটি কর্পোরেশনে, খবর দিলাম, তারা একটা কামান এনে মারা দিল, একদম আমার চেম্বার টেম্বার শহর হয়ে গেল। এটা করা যাবে না। যতটুকু শক্তি যেখানে লাগবে সেই শক্তিটা দিতে হবে। এখন আপনারা বলতে পারেন স্যার আমরা নতুন, আমরা কিভাবে মাপবো, যেহেতু কোনো মেজারমেন্টের কোনো স্কেল নেই, কোনো মিটার নেই। আচ্ছা, তারপরে আছে এখানে দেখেন সুর ও ছন্দ, মেলোডি অ্যান্ড রিদম। তার মানে ঔষধটাকে সংক্ষেপে কোন জায়গার থেকে মনে রাখতে পারবেন না, সেন্ট্রাল সেন্সেশনটা মনে থাকবে,
না হলে রিদম থেকে মনে থাকবে, নাইলে মেলোডি থেকে মনে থাকবে, না হলে টাইটেল থেকে মনে থাকবে, না হলে পঞ্চ অলঙ্কার থেকে মনে থাকবে। এই জন্য আমি বিভিন্ন আঙ্গিকে সাজিয়েছি আপনাকে। লাস্টে দিয়েছি কবিতার ছন্দ ছড়াগুলো আমাদের একটু মনে থাকে, এই জন্য 2 লাইনের একটা ছড়া দিয়েছি। 2 লাইনের একটা, প্রত্যেকটা ঔষধে আপনারা দেখবেন যে 2 লাইনের একটা ছড়া আছে সুরে। কারণ ছোটোবেলার সেই আগডুম বাগডুম এখনও ভুলি নাই। ছোটোবেলার অনেক ছড়া কবিতা মা শিখিয়েছেন, একদম বাচ্চা মনে নেই কবে শিখিয়েছে মনে নাই, কিন্তু বড় হয়ে পড়েছি সেগুলো ভুলে গেছি। কিন্তু সেই ছোটোবেলার সেটাটা মনে কিসের জন্য? ওইগুলোর ভিতরে ছন্দ ছিল। সান্দিক জিনিসগুলো আমার ব্রেন খুব সহজে নেয়। আপনি মজার সহিত যে জিনিসটা পারবেন সেটাই ব্রেন সহজে নেবে, আগ্রহের সহিত যেটা পড়বেন সেটাই নেবে। এই জন্য আমি সবসময় বলি আমার কাজ হলো, প্রথম কাজটা হলো আপনাদের প্রেমে ফেলানো, হোমিওপ্যাথির প্রেমে। হোমিওপ্যাথির প্রেমে প্রেমে যদি আপনাকে ফেলাতে পারি, তারপর প্রেম আপনাকে খুঁজে কোথায় কোথায় কী করা লাগবে এটা সে শিখিয়ে নেবে, সেই কাজ করাই নেবে আপনাকে। ওই যারা প্রেমে পড়ে টিনেজাররা, ওই খাওয়া নাই নাওয়া নাই দেখছেন, পার্কে চলে যায়, অমুক জায়গায় চলে যায়, বর্ষার ভিতরে ভিজে চলে যায়, কিসের জন্য? প্রেম টেনে নিয়ে যাচ্ছে। তা আপনাদেরও আমি হোমিওপ্যাথির প্রেমে ফেলাতে চাচ্ছি, ওইটুকুই আমার কাজ। পদ্ধতিটা একটু শিখিয়ে দেবো, আর এই হোমিওপ্যাথি প্রেমে ফেলানোটা। আচ্ছা, তাহলে এটা হলো আমার ঔষধের শেষ। লাস্টে আছে একটা, এখানে দেখেন অ্যাডভাইস বা একটা পরামর্শ। প্রত্যেকটা মেডিসিনের গোড়াই আমি একটা পরামর্শ দিয়ে যাচ্ছি। সেখানে হোমিওপ্যাথির ফিলোসফি, সেখানে অর্গাননের একটা প্রয়োজনীয় জিনিস, সেখানে একটা সতর্ক নোটিশ, সেখানে একটা ছোট অভিজ্ঞতা, এগুলো আমি ঔষধের লাস্টে সবার শেষে একটা বক্স করে দিয়েছি অ্যাডভাইস। এগুলো মেনে চলার চেষ্টা করবেন, কারণ ওই ফিলোসফি পড়াইতে গেলে ছেলেমেয়েরা পড়তে চায় না। অর্গাননের পরে তো জ্বর উঠে যায়। অর্গানন বহুত বই কিনেছেন, অর্গানন আজ পর্যন্ত পড়ে দেখেন নাই, ওই 2-4টা হয়তো সূত্র পড়ে মজা পান্না রেখে দিয়েছেন। আমি চাচ্ছি প্রত্যেকটা মেডিসিনের সাথে একটা করে ফিলোসফি শিখিয়ে যেতে। মেডিসিনটা বললে এখানে একটা ফিলোসফি কী আছে, এখানে একটা অভিজ্ঞতার কী আছে, এই ছোটো একটা বক্সের ভিতর থেকে ওখান থেকে জিনিসগুলো পড়ে নেবেন। ওইটাকে আপনারা আগ্রহী হন না, এটা আমি জানি। আপনারা চান 1 কথায় 2 কথায় 3-4টা ঔষধ শিখিয়ে দেব, তাহলে আপনারা খুব খুশি হন, কিন্তু ওটা আপনাদের ভবিষ্যৎ আটকে দেওয়া হয়, স্থগিত করে দেওয়া হয়। কম পড়েন, যে ঔষধটাকে পড়েন সে ঔষধটার ব্যবহারটা সম্পূর্ণভাবে শেখেন। খুব বেশি অস্ত্রের দরকার নাই, খুব বেশি সম্পদের দরকার নাই। যদি না জানেন তাহলে আপনি 200-400-500 মেডিসিন দিয়েও কিছু করতে পারবেন না, ভুল হয়ে যাবে। আর ঠিক মতো যদি আপনি অ্যাপ্লাই করতে জানেন, রোগী ডায়াগনোসিস করতে জানেন, অ্যানামোনাসিস করতে জানেন, ঠিকমতো ঔষধ বিশ্লেষণ করতে জানেন, যথাযথ ব্যবহারটা জানেন, তাহলে খুব বেশি ঔষধের প্রয়োজন নেই। যত বড় উচ্চমানের সুনামি ডাক্তার হবেন, আবার এই সুনামি বলতে পারো, ওই সুনামি ধরেন না, যত গুডউইল সৃষ্টি হবে, যত বড় ডাক্তার, বড় মাপের ডাক্তার হবেন আপনার ঔষধ, কারণ তখন আপনার কাছে নির্দিষ্ট এক শ্রেণীর রোগীরা আসবে। আবু নাসের হাসপাতালে পাতলা পায়খানায় যায় না কেউ, স্ট্রোক করে যায়, কিডনির সমস্যা হলে যায়, ঠিক আছে? হাসপাতাল কিন্তু বড়, রোগীও কিন্তু বেশি। তাহলে বিশেষায়িতভাবে কিছু কিছু মেডিসিনের পরে আপনারা জ্ঞান খুব ভালো করে অর্জন করেন। খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নাই যে স্যার এত একটা মেডিকে কিনেছি, এর ভিতরে তো হাজার হাজার ঔষধ, শত শত ঔষধ, হাজার হাজার লক্ষ লক্ষ লক্ষণ, রেপার্টরিতে গেলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, স্যার এত ঔষধ কী করে মনে রাখতে পারি না। সব কৌশল। আচ্ছা, এই পর্যন্ত শেষ করি।